আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস, মানে পড়ানোর দিক দিয়ে আর কি। আগের ক্লাসটা যেটা করেছি সেটা তো গল্প করেছিলাম, তো পড়ানোর দিক দিয়ে দেখতে গেলে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো? সবার প্রথমে আমরা ইউনিট 1 থেকেই শুরু করছি। ইউনিট 1-এ আমরা আগের দিন দেখেছিলাম সিলেবাস টোটালটায়, যে ইউনিট 1-এ আমাদের সেট আছে, রিলেশন আছে, ম্যাপিং আছে, যেটাকে বাংলায় বলে সেট তথ্য, সম্বন্ধ ও চিত্র। তার সাথে ত্রিকোণমিতিক পার্ট, এই পার্টটা হচ্ছে আমাদের ইউনিট 1-এ ছিল। তারই মধ্যে সেট থিওরি দিয়ে আমরা শুরু করছি একদম প্রথম থেকেই। তো সেট থিওরি 9-10-এ অল্প অল্প করে একটা সিলেবাসে কিছুটা করে দেওয়া ছিল আর কি। তার মধ্যে অনেকে হয়তো পড়েছো, আবার অনেকে হয়তো খুব একটা বেশি পড়োনি। যাই হোক, আমি একদম বেসিক থেকে শুরু করবো। কোথাও যদি ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলবে, ঠিক আছে? আশা করি প্রত্যেকের সাউন্ডটা একদম পরিষ্কার ভাবে পাচ্ছ এবং স্ক্রিনটাও দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। একবার প্রত্যেকে রিপ্লাই করো দাও। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ভাবে পাচ্ছ আর হচ্ছে স্ক্রিনটাও দেখা যাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এই সেট থিওরি পড়তে গেলে আমাদেরকে কি কি লাগবে, সেট তথ্য ব্যাপারটা কি, এটা আগে মানে সবার প্রথমে আমাকে জানতে হবে আমরা কি কি একটা চ্যাপ্টার পড়ার সময় কি কি জিনিস শিখবো। সবার প্রথমে এটা জানবো যে যে টপিকটা পড়তে যাচ্ছি এটা কে আবিষ্কার করেছে। এই সেট আমরা যে পড়তে যাব, এটা জর্জ ক্যান্টন নামে একজন জার্মান ম্যাথমেটিশিয়ান, উনি আবিষ্কার করেছে আর কি। তো উনি এই এই টপিকটা উনি কেন আবিষ্কার করলো, বা এটা পড়ে আমার কি হবে, এখান থেকে আমরা কি লাভ পাবো। আমাদের দেখা যাচ্ছে অঙ্কের নানা শাখাতে, অঙ্কের নানা জায়গাতে আমরা দেখতে পাবো এই সেটের বিশাল ভূমিকা আছে। মানে প্রায় টপিক পড়তে গেলে দেখা যাবে যে এই সেট জিনিসটা জানতে হবে। আগে জানতে হবে সেটটা কি, কাকে বলে সেটা জানতে হবে। তাহলে আমাদের পড়ানোর স্ট্র্যাটেজি কেমন থাকবে, আমরা সবার প্রথমে আমরা যেটা শিখবো আর কি, সেটা হচ্ছে যে এই একটা টপিক, এই টপিকটা আমার পড়ে কি লাভ হবে, এটা পড়ে আদৌ কি লাভ হবে, আমার রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে সেগুলো জানবো। তার সাথে সাথে আমরা এটা জানবো যে এখানকার ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা, পরীক্ষা রিলেটেড কোন কোন কোশ্চেন আছে, আমি যদি কোনো এন্ট্রান্সে যাই সেখানে কেমন টাইপের কোশ্চেন আছে। তোমাদেরকে আমি কয়েকটা পিডিএফ পাঠিয়ে দিয়েছি, যে পিডিএফ গুলোতে দেখতে পাবে একটা পিডিএফ এ আছে কি, যে এসএনদের বই থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন, একটাতে সংক্ষিপ্ত, একটাতে দীর্ঘ, এইভাবে ভাগ করে করে দেওয়া আছে। একটাতে বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য একটা নোট দেওয়া আছে, একটাতে এমসিকিউ দেওয়া আছে, একটাতে দিয়ে আছে নানা রকম এক্সামে, মানে এইচএসএ সাথে সাথে মানে ক্লাস 11-এর এক্সাম পড়েছে, জয়েন্ট এন্ট্রান্স, মেইন, অ্যাডভান্স, এছাড়া হচ্ছে তোমার নানা রকম এক্সাম কর্নারে কেমন কেমন কোশ্চেন আছে সেট থিওরি থেকে, তার একটা পিডিএফ করে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকে পিডিএফটা পেয়ে গেছো। এবার যেটা সমস্যা হয় কি, যে এই পিডিএফ গুলো আমি তো গ্রুপে দিয়ে দিলাম, তুমি ডাউনলোড করলে কোথাও গুছিয়ে রাখলে না, তখন কি হয়, পরে একটা অসুবিধা হয়। তো সেই কারণে তোমাদের আমি একটা ড্রাইভে ব্যবস্থা করে দিয়েছি, প্রত্যেকে মেল আইডি পাঠিয়ে দেবে, আমি একটা ভিডিও দিয়ে দেবো আজকে রাতে, কোথায় কিভাবে ড্রাইভে রেকর্ডিং দেখবে, ড্রাইভে রেকর্ডিং ক্লাস কি করে দেখবে, তার সাথে সাথে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল ড্রাইভে কি করে দেখবে, ওখানে সুন্দর করে গুছানো থাকবে। কারণ তোমার হোয়াটসঅ্যাপে এই নোটগুলো 1 মাস হয়ে যাওয়ার পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপর তুমি যদি ডাউনলোড করে গুছিয়ে না রাখো তাহলে সেগুলো এমনিই চলে যাবে। তাতে যাতে পরে যাতে অসুবিধা না হয় সেই কারণে ড্রাইভে সুন্দর করে সাজানো থাকবে, তুমি ড্রাইভে সুন্দর দেখতে পাবে, তোমার কোনো স্টোরেজে লাগবে না, এটা আমার এখান থেকে স্টোরেজ যাবে। আশা করি আমি এইটুকু যা বললাম বুঝে গেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে যারা মেল আইডি এখনো দাওনি, যারা দিয়ে দিয়েছো গ্রুপে তাদেরটা আমি জয়েন করে দিচ্ছি, যারা এখনো মেল আইডি দাওনি তারা মেল আইডিটা দিয়ে দেবে গ্রুপে, ঠিক আছে? দিলে আমি ড্রাইভে রেকর্ডিংটা দিয়ে দেবো, দিয়ে কি করে দেখতে হবে বা নোটটা কিভাবে আছে কি করে দেখবো সেগুলো আমি সব বলে দেবো। তো আমরা সেট থিওরি পড়বো। সেট থিওরি পড়তে গেলে সবার প্রথমে জানতে হবে এই সেট ব্যাপারটা কি। দেখো, সাপোজ ভাবো যে তুমি আজকে অনলাইন প্ল্যাটফর্মে হোক বা কারোর মাধ্যমে হোক, তুমি জানতে পেরেছো যে ইএমএস একাডেমি একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে আমরা ক্লাস 11 প্রথম 6 মাস ফ্রিতে পড়তে পারবো। এই যে কথাটা শুনেছো, কথাটা শোনার সাথে সাথে বা তুমি কোনো ভিডিও দেখেছো, দেখে তোমার মনে হয়েছে যে না সত্যি তো, যখন আমি ওখানে 6 মাস ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছি, আমি কেন এই সুযোগটাকে ছেড়ে দেবো। আমি সঙ্গে অন্য কোথাও পড়তেই পারি, কিন্তু আমার এই সুযোগটা আমি কেন ছাড়বো। এই সুযোগ তো সবাই দেয় না বা সব জায়গায় পাই না, তো পড়ে দেখি না কি হয়। তো সেই হিসাবে তুমি এখানে এসছো,
তাহলে প্রথমে আমি যদি দেখি যে ক্লাস 11 এর সমস্ত জায়গা ফাঁকা ছিল, ক্লাস 11 এর প্রত্যেকটা সিট দেখতে পাচ্ছি আমি ফাঁকা। এবার দেখলাম আস্তে 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 করে একটা একটা সিটে যে স্টুডেন্ট বসতে শুরু করলো, একজন একজন করে এসে বসা শুরু করলো। যদি আমি বলি মোট 25টা সিট, 25টা সিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি আস্তে 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 করে 15 জন 16 জন 20 জন ঢুকছে, ধীরে ধীরে ঢুকে যাবে। তো এইভাবে একজন একজন করে এসে পুরো রুমটাকে ভর্তি করে দিলাম, মানে আমার সিট সংখ্যা ফিল আপ করে দিলাম। এরকম ভাবে আমি একটা ক্লাস 11 এর ব্যাচ বানালাম। এখানে যে ক্লাস 11 এর স্টুডেন্ট গুলো থাকছে, ধরো কথার কথা, তাহলে সেখানে আমি কালেকশন করলাম, আমি সংগ্রহ করলাম। কাদেরকে কালেকশন করলাম? না, ক্লাস 11 এর স্টুডেন্টদেরকে কালেকশন করলাম। এবার আমি যদি তোমাকে বলি, বলো তো এখানে কি এমন ঘটনা আছে যে কেউ এমন একজন আছে, মানে দুজন একজনের ভূমিকায় আছে? মিন্স আমি বোঝাতে চাইছি দুটো সিটে একজন বসেছে বা দুটো সিট একজন নিয়েছে, এমন কি এখানে হচ্ছে? বলবে আমার কথা। আমি কি বললাম কি বুঝেছো? ধরো সাপোজ দুটো সিট আছে, তো দুটো সিটে কি একজন দখল করেছে এমন কি হচ্ছে, নাকি প্রত্যেকটা সিটে আলাদা আলাদা? 25টা সিট আছে, 25 জন মেম্বার আলাদা আলাদা বসেছে। কোনটা সঠিক? স্যার আলাদা আলাদা বলেছে। আলাদা আলাদা 25 জন মেম্বার আলাদা আলাদা 25। তার মানে কি? তার মানে আমি যে এই কালেকশনটা করলাম, আমি যে এই 11 এর স্টুডেন্টদের কালেক্ট করলাম এক জায়গায়, এই কালেকশনে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা। এলিমেন্ট বা পদ বলবো আমরা। এলিমেন্ট কেন বলছি? তুমি বলে স্যার আপনি তো মানুষগুলোকে কালেক্ট করলেন, আপনি এলিমেন্ট কেন বলছেন? দেখো, আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি এই টপিকটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অরিজিনালি বলতে গেলে আর কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এটা ব্যাপার কি হয়, এই জায়গাতে কি হয় না, এই জায়গাতে আমরা কখনো বলবো না এটা মানুষ, এটা গরু, এটা ছাগল, এরকম বলবো না। আমরা এখানে কি বলবো? আমরা এলিমেন্ট বা পদ হিসাবে বলবো। যে আসুক, এখানে 25 জন এলে 25 জনকে যেমন ক্লাসে কি করা হয়, রোল নাম্বার দিয়ে দেওয়া হয়, 1 2 3 4 5 করে রোল নাম্বার দিয়ে দেওয়া হয়। কারণ বড় নাম পড়তে বারবার বড় নাম ডাকতে অসুবিধা হবে, তাহলে এই রোল নাম্বার 1 দাঁড়াও, এই রোল 2 দাঁড়াও, এরকম করে। তেমনি আমরা এখানেও যা খুশি নাম দিয়ে দিতে পারি, কিন্তু এইটুকু বুঝলাম যে 25 জন মেম্বার নিয়ে যে কালেক্ট করেছি, 25টা মেম্বারই আলাদা আলাদা। তাদেরকে আমরা এলিমেন্ট, বাংলাতে পদ বলবো। এলিমেন্ট বা মেম্বার এই কথাটা ব্যবহার করা হয়। আমি কি এইটুকু বোঝাতে পারলাম যে তাদেরকে কি বলে যাদের কালেক্ট করলাম? বুঝেছো কথা থেকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এবারে এই যে আমরা এলিমেন্ট বা পদ পেলাম, এই কালেকশনটা যখন আমার হয়ে গেল, সেই কালেকশনটাকে নিয়ে আমরা এখন একটা জিনিস চেক করব, সেটা কি না, এই কালেকশনটা তো করে ফেলেছি। ধরো কথার কথা আমি 3 জনকে নিলাম, একটা নাম দিলাম, ক্যাপিটাল এ নামে একটা ঘরের নাম দিলাম। সেই ঘরের মধ্যে সাপোজ আমি 3 জনকে রাখলাম, এ বি সি ডি এরকম 4 জনকে রাখলাম, ধরো স্মল লেটারে 4 জনকে রাখলাম। মানে আমি সোজা কথা 4 জনের কালেকশন নিলাম, দিয়ে একটা ঘর বানিয়েছি, তার নাম দিয়েছি ক্যাপিটাল এ, সেটা দিয়েছি এ বি সি ডি এরকম আছে। তেমনি কথার কথা, আজকে যারা ইএমএস একাডেমিতে ভর্তি হয়েছো, ইএমএস একাডেমির প্রথম লেটার থেকে ই লিখলাম, ক্যাপিটাল ই। এখানে যারা ভর্তি হয়েছে তাদের আমি নামগুলোকে বা তাদেরকে একটা রোল নাম্বার দিয়ে দিলাম। সেই হিসেবে আমি বললাম ধরো এরকম 1 2 3 4 5 6, কম করে 6 জন আমি এরকম ভাবে দিয়ে রাখলাম যে ইতে এখন 6 জন মেম্বার আছে, 6 জনের নাম দিয়ে রোল নাম্বার দিয়ে দিয়েছি। তুমি 1, তুমি 2, তুমি 3 এরকম করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি এইটুকু ঠিক আছে। এই মুহূর্তে এটাকে কিন্তু আমি সেট বলবো না, এই মুহূর্তে এটা সেট নয়, এটা কি, এটা কালেকশন। এটা হচ্ছে এলিমেন্টের কালেকশন করেছি। কখন সেট বলবো? বলছি সেট বলতে গেলে দুটো জিনিস মানতে হবে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ওটাকে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত হতে হবে। 2 নম্বর কি? ডিস্টিং অবজেক্ট বা ডিস্টিং এলিমেন্ট বা আলাদা আলাদা পদ, তার কালেকশন হতে হবে, সংগ্রহ হতে হবে। আমরা কি করেছি? আমরা 2 নম্বর পয়েন্টটা করে ফেলেছি, ডিস্টিং কালেকশন করে ফেলেছি, ডিস্টিং এলিমেন্টের কালেকশন করে ফেলেছি। আমাদের এখন বাকি আছে এই জিনিসটা সুসংজ্ঞাত কিনা। তুমি বলেছো সুসংজ্ঞাত, কথাটা কি? সুসংজ্ঞাত ইংলিশ হচ্ছে ওয়েল ডিফাইন্ড। এই কথাটার মানে কি স্যার? সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড কথার মানে হচ্ছে, ধরো সাপোজ আজকে আমি বললাম যে সায়ন্তন ইএমএস একাডেমিতে ভর্তি হয়েছে। আমি যদি বাইরের কোনো একজনকে গিয়ে এই কথাটা বলি,
তাহলে আমি কি এটা বলতে পারি যে ইএমএস একাডেমির, ধরো আমি আমার ল্যাঙ্গুয়েজটা মন দিয়ে শুনবে, যে সায়ন্তন ক্লাস 11-এ ইএমএস একাডেমিতে ভর্তি হয়েছে। এখন যদি কেউ একজন গিয়ে কোথাও একজনকে বলে, জানিস ইএমএস একাডেমিতে সায়ন্তন ভর্তি হয়েছে, এই কথাটা ক্লাস 11-এ, এই কথাটা যদি বলে, তাহলে কি এটা শিওর নয় যে ইএমএস একাডেমিতে ক্লাস 11-এর একটা ব্যাচ আছে? এই কথাটা সত্যি কি মিথ্যা বলো? ক্লাস 11-এর একটা ইএমএস একাডেমিতে ব্যাচ আছে, এইটা কথাটা সত্যি কি মিথ্যা? রিপ্লাই করো যদি কেউ এরকম কথাটা বলে যে সায়ন্তন ইএমএস একাডেমিতে ক্লাস 11-এ ভর্তি হয়েছে, এই কথাটার পরিপ্রেক্ষিতে তুমি বলো যে তার মানে ইএমএস একাডেমিতে ক্লাস 11-এর একটা ব্যাচ আছে, ঠিক তো? হ্যাঁ স্যার ঠিক। ঠিক। এবার যদি কেউ বলে যে রূপালী ইএমএস একাডেমিতে ক্লাস 11-এ ভর্তি হয়নি, মন দিয়ে শুনবে কিন্তু কথাটা, রূপালী ক্লাস 11-এ ইএমএস একাডেমিতে ভর্তি হয়নি, যদি এই কথাটাও কেউ বলে, তাহলে ইএমএস একাডেমিতে ক্লাস 11-এর একটা ব্যাচ আছে, এই কথাটা সত্যি না মিথ্যা? এই কথাটা সত্যি কি মিথ্যা? সত্যি হতে পারে। এটা সত্যি হতে পারে নয়, এটা সত্যি। কারণ কি, যখন বলছে যে রূপালী ইএমএস একাডেমিতে ক্লাস 11-এ ভর্তি হয়নি, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে ইএমএস একাডেমিতে ক্লাস 11-এর একটা ব্যাচ আছে, কিন্তু সে ভর্তি হয়নি, ব্যাচ তো আছে। তাহলে ইএমএস একাডেমিতে ক্লাস 11-এর ব্যাচটা অস্তিত্ব আছে। কথাটা বুঝেছো কিনা বল? কথাটা বুঝেছো কিনা বল? হ্যাঁ স্যার বুঝেছি। এই জায়গা থেকে আমরা তাহলে কি বলবো? আমরা এই জিনিসটা বলবো যে ওয়েল ডিফাইন বা সুসংজ্ঞাত কথার অর্থ কি। যদি আমাকে এই ক্যাপিটাল এটাকে ওয়েল ডিফাইন বলতে হয়, তাহলে বলতে হবে এ বিলংস টু ক্যাপিটাল এ বা এ ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এ। দুটোর মধ্যে কোনো একটা ঘটনা, এই যে আমি একটা সাইন ব্যবহার করেছি ত্রিশূলের মতো, একটা ত্রিশূলের মতো সাইন ব্যবহার করেছি, এটা একটা গ্রিক লেটার, এটাকে এপসাইলন বলা হয়, কিন্তু আমরা এখানে এপসাইলন বলবো না, আমরা এখানে বলবো এই সাইনটাকে, এর একটা ফ্রেজ ব্যবহার করবো, বিলংস টু বলবো। আমরা বলবো বিলং টু, বাংলায় বলবো অন্তর্গত, এ বিলংস টু ক্যাপিটাল এ, এ বিলংস টু ক্যাপিটাল এ, যে মাঝখানে কেটে দিয়েছি তখন বলবো এ ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এ, স্মল এটা ক্যাপিটাল এতে আছে অথবা স্মল এটা ক্যাপিটাল এতে নেই, এই দুটো কথার মধ্যে কোনো একটা যদি সঠিক হয় তাহলেই কিন্তু ওটা ওয়েল ডিফাইন হয়ে যাবে। তুমি বলে স্যার তাহলে কিটা বাকি থাকলো ওয়েল ডিফাইন না হওয়ার জন্য? আপনি তো দুটোই বলে দিলেন, তাহলে ওয়েল ডিফাইন না হওয়ার জন্য কোনটা বাকি থাকলো? হ্যাঁ বাকি থাকলো, যদি কোনো কিছু নিয়ে ডাউট থাকে না, কোনো কিছু নিয়ে ডাউট থাকে যে হ্যাঁ ও পড়তেও পারে নাও পড়তে পারে, ও ওখানে আছে কিনা আমি ঠিক শিওর নয়, বা ও ওখানে পড়ে কিনা এরকম কোনো শিওর নয়, এই সিওরিটির যদি অভাব থাকে, একজন যদি ডেফিনেট বলি যে ওখানে পড়ে বা পড়ে না, ডেফিনেট কথা হয়ে গেলে তখন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম ভাবে প্রবলেমটা থাকে, তখনই কিন্তু দাঁড়িয়ে যায় যে ওটা ওয়েল ডিফাইন্ড নয়। যেমন কথার কথা, আমি বললাম টপ 5 ব্যাটসম্যানের নাম বলো, বিথিকাকে বললাম বিথিকা টপ 5 ক্রিকেটারের নাম বলো, ও 5 জনের নাম বললো। এবার আমি বললাম সায়ন্তন টপ 5 ক্রিকেটারের নাম বলো, ও 5 জনের নাম বললো। আমি বললাম দিবাকর টপ 5 ক্রিকেটারের নাম বলো, ও 5 জনের নাম বললো। এই যে 5 জন করে বলছে, এদের মিল হতেও পারে, একজন দুজন প্লেয়ার মিলেও যেতে পারে, আবার নাও মিলতে পারে। তার মানে টপ 5 ক্রিকেটার কারা, এইটা কিন্তু ওয়েল ডিফাইন নয়, এটা ওয়েল ডিফাইন নয়, কারণ প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, কে বলছে এই 3 জন, কে বলছে এই 3 জনের সাথে এই 2 জন। তো এখানে এই টপ 5 ক্রিকেটার এই যে কথাটা, এটাকে বা এর যে কালেকশনটা করব, সেটাকে ওয়েল ডিফাইন বা সুসংগত বলবো না। কিন্তু যদি আমি এই কথাটা বলে দিতাম বিসিসিআই র্যাঙ্কিং এ টপ 5 ক্রিকেটারের নাম, বিসিসিআই র্যাঙ্কিং এ টপ 5 ক্রিকেটারের নাম, তখন দেখা যাবে বিসিসিআই লিস্ট বানিয়ে দিয়েছে, সেখানে 5 জনের নাম আলাদা নয়, ওই 5 জন কিন্তু সবাই একই কথা বলবে, সবাই বলবে যে এই 5 জন হচ্ছে বিসিসিআই র্যাঙ্কিং এর টপ 5 ক্রিকেটার, তখন কিন্তু ঠিক আছে, ওটা ওয়েল ডিফাইন। আরো সোজাভাবে যদি বলি ওয়েল ডিফাইন কথার মানে, ধরো আমি বললাম 10-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কারা আছে, 10-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যার কালেকশন করো, 10-এর থেকে ছোট যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তার কালেকশন করো। স্বাভাবিক সংখ্যা মানে কি, কাউন্টিং নাম্বার, আমরা ছোট থেকে পড়েছি, 9-10-এও পড়েছি, 1 2 3 4 5 6 7 8 9 রোল নাম্বার গুলো যেগুলো হয়,
ওগুলো স্বাভাবিক সংখ্যা। তো আমি যাকেই জিজ্ঞাসা করি সে বলবে স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 করে 9 পর্যন্ত। তাহলে আমি যদি বলি 10-এর নিচে যত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোকে লিখে ফেলো, সেটা অবশ্যই ওয়েল ডিফাইন, সুসংজ্ঞাত। তাহলে ওয়েল ডিফাইন কথার মানে কি, যে কোনো একটা পদ হয় ওখানে থাকবে অথবা থাকবে না, কোনো ডাউটের ব্যাপার যেন না থাকে, তখনই হয় ওয়েল ডিফাইন। সেট কাকে বলে? সেট হতে গেলে দুটো কন্ডিশন লাগে। 1 নম্বর ওয়েল ডিফাইন হতে হবে, 2 নম্বর ওখানে যে মেম্বার গুলো থাকবে, যে এলিমেন্ট গুলো থাকবে ওর থেকে আলাদা আলাদা ডিস্টিংক্ট হতে হবে। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয় তখন আমরা তাকে বলবো সেট। বুঝেছো কিনা কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম পর থেকে বুঝেছো কিনা কনফার্ম করো। হ্যাঁ স্যার বোঝা গেছে। পর থেকে রিপ্লাই করবে, যার অসুবিধা হবে মাইক্রোফোন অন করে বলতে পারো, নো ডাউট। যে স্যার আমি এই জায়গাটা, বাকিরা তাড়াতাড়ি তাড়াতাড়ি রিপ্লাই করো, বুঝতে পারলে বলবে, আমি আবার রিপ্লাই করে দেবো। বলো 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 তাড়াতাড়ি। মাঝখানে আমার কেটে গিয়েছিল, দিবাকর কেটে গেছিল একটু, আমি ফিনিশ আর একবার বলে দেবো দুটো কথা, সেটা মাথায় ভালো করে সেট করে নাও। আর বাকিরা রেকর্ডিং ক্লাস তারপরেও দেখবে, আমি যখন করে দেবো কোথাও যদি তোমার ডাউট অল্প থেকে গেল, হয় বা কোনো কারণে তুমি আর একটা কথা বলি, ফোন ধরবে না কিন্তু। ধরো ক্লাস চলছে, একটা ফোন চলে এলো, ধরে নিলে তখন কিন্তু বেরিয়ে যাবে। তো আমি তো এখানে অন্যদের টাইম নষ্ট করতে পারবো না, তো সেই কারণে ফোন ধরবে না, তুমি কিন্তু ক্লাসটা করবে। হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমাকে বলবে, আমি আবার একবার রিপিট করে দেবো। কিন্তু আমি ফোন ধরলাম বা কেউ ডাকলো চলে গেলাম, তারপরে সে বলছে স্যার আরেকবার বলুন, সেটা কিন্তু অন্যের ক্ষতি করা, সেটা আমরা করবো না, ঠিক আছে? কারণ রেকর্ডিং আমাদের আবার সঙ্গে থাকবে। তাহলে সেট হতে গেলে আমরা শুধুমাত্র দুটো কথা মাথায় রাখবো। 1 নম্বর কি, সেট হতে গেলে কাউকে যদি সেট বলতে চাই তাহলে তাকে ওয়েল ডিফাইন হতে হবে। ওয়েল ডিফাইন বা বাংলাতে বলে সুসংজ্ঞাত, ঠিক আছে? ওয়েল ডিফাইন বা সুসংজ্ঞাত হতে হবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে কালেকশনটা ডিস্টিং এলিমেন্টের হতে হবে, ডিস্টিং এলিমেন্ট বা আলাদা আলাদা হতে হবে। যেমন আমি বললাম যে 1 থেকে 10-এর মধ্যে বা 10-এর থেকে ছোট যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোকে লিখে ফেলো। তুমি নাম দিলে এ, সেখানে লিখে ফেললে 1 2 3 4 করে 9, যাকে বলবো সেই 1 থেকে 9ই লিখবে। তাহলে এটা হচ্ছে একটা সেট। সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করবো। আমরা যে সেটটা লিখবো ক্যাপিটাল লেটার দিয়ে, এবং তার যে মেম্বার গুলো হবে তাদেরকে স্মল লেটার বা নাম্বার এগুলো ব্যবহার করতে পারি বা স্মল লেটারে ব্যবহার করতে পারি। এবং তাদেরকে যেখানে রাখবো সেটাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। সেটের যে এলিমেন্ট গুলো হবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তার মধ্যে কমা 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 দিয়ে লিখবো। তাহলে আমি যদি তোমাকে বলি 20 থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে তার কালেকশন করো, লিখে ফেলো দেখি খাতায়। 20 থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে তার কালেকশন করো, দিয়ে আমাকে বলো সেটা সেট হবে কিনা, লিখে ফেলো দেখি পারো কিনা। মৌলিক সংখ্যা কাকে বলে কে বলবে? মৌলিক সংখ্যা কাকে বলে? প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কাকে বলে কে বলতে পারবে? পূর্ণা বলতে পারবে? পূর্ণা মাইক্রোফোন অন করে বলো, বলতে পারবে মৌলিক সংখ্যা কাকে বলে? কবিরুল? যেসব সংখ্যাকে ভাগ করা যায় না তাদের মৌলিক সংখ্যা বলে। যেসব সংখ্যাকে ভাগ করা যায় না, হুম। হলো না? যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। বলেছো, অল্প একটু মিস্টেক আছে। আর কেউ? সায়ন্তন? সায়ন্তন মৌলিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ স্যার ওইটাই তো, যে সকল সংখ্যাকে এক বা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় এবং অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না তাকেই তো মৌলিক সংখ্যা বলে। একটু ভুল আছে। বিথিকা? স্যার আমার তো সেম অ্যান্সার। শোনো মিস্টেকটা কোথায় আছে। আমরা বলছি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলি, এটা বলছি তো। এটা একটু ভুল আছে। কেন ভুল আছে? একজন বললো স্যার আমি এক নিলাম, এক মৌলিক সংখ্যা কিনা, তুমি কি বলবে? এক মৌলিক সংখ্যা কিনা তুমি কি বলবে? এক মৌলিকও নয় যৌগিকও নয়।
কেন মৌলিক নয়? তোমার ডেফিনেশন তো মৌলিক বলছো। তুমি কি বললে? তোমার ডেফিনেশন বললে যে স্যার যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ যায় না, এককে তো এক দিয়ে ভাগ যায়, ওই সংখ্যা মানে এক, তাহলে সেটা দিয়েও ভাগ যায়। তোমার ডেফিনেশন বলছিল তো একে কোনো প্রবলেম হচ্ছে না। তোমার যে ডেফিনেশন যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, তাহলে তোমার ডেফিনেশন মানছে না এক? তোমার ডেফিনেশন মানছে কি মানছে না বলো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার মানছে। তোমার ডেফিনেশন তো মানছে। তুমি তো বললে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ করে না তাকে, একে তো এককে তো আর কেউ ভাগ করে না, হ্যাঁ এক নিজে ভাগ সমস্যা দেখা তাহলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এক মৌলিক হয়ে গেল তোমার ডেফিনেশন অনুসারে, তাই না? বলো বলো, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের মিস্টেকটা কোথায় হচ্ছে? মিস্টেক হচ্ছে আমাদেরকে প্রথম পয়েন্ট বলতে হবে যে মৌলিক সংখ্যা হতে গেলে সবার প্রথমে একের বড় হতে হবে। লিখে নাও খাতায়, মৌলিক সংখ্যা হতে হবে, মৌলিক সংখ্যা হতে গেলে সবার প্রথম পয়েন্ট একের বড় হতে হবে। একের বড় হতে হবে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। প্রথম পয়েন্ট হচ্ছে একের বড় হতে হবে। প্রথম পয়েন্ট একের বড় হতে হবে। 2 নম্বর পয়েন্ট, এক এবং ওই সংখ্যা ছাড়া আর কেউ ভাগ করবে না, অথবা এই ল্যাঙ্গুয়েজটাও ব্যবহার করতে পারি, কেবলমাত্র দুটো উৎপাদক যদি থাকে, যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক থাকে, ফ্যাক্টর বা উৎপাদক কেবলমাত্র দুটো, না কম না বেশি, না কম না বেশি, কেবলমাত্র দুটো উৎপাদক থাকে তাকেও মৌলিক সংখ্যা বলে। হয় তুমি এটা বলো যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা বলো মৌলিক সংখ্যা হতে গেলে প্রথমে একের থেকে বড় হতে হবে। 2 নম্বর কন্ডিশনে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কেউ ভাগ করবে না, তবে গিয়ে প্রপার ডেফিনেশন হবে, পারফেক্ট ডেফিনেশন হবে মৌলিক সংখ্যা। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অনেক কিছু মাধ্যমিকে ছোটখাটো জিনিস জানো না বা ভুল পড়ে এসছো, আমরা এখানে সেগুলো সংশোধন করব। মন দিয়ে পড়ো, আমি বারবার বলছি, আমার কথা শুনবে, সিরিয়াসলি ক্লাস করো, তারপর দেখবে 15 দিন ক্লাস করার পরে তুমি পার্থক্য বুঝতে পারবে অন্য জায়গা থেকে। আর বাকি কিচ্ছু বলার দরকার নেই। 15 দিন পড়ার পরে তুমি পার্থক্য বুঝতে পারবে আগের পড়া বা বর্তমান অন্য কোথাও যদি পড়েও থাকো তার সাথে কি পার্থক্য হচ্ছে। তাহলে এখানে মৌলিক সংখ্যা লিখে ফেলো, 20 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হবে লিখে ফেলো। 20 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হবে লিখে ফেলো তাড়াতাড়ি। 20 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হবে লিখে ফেলো। যার আগে হবে সে আগে বলবে। হয়ে গেছে স্যার। হয়ে গেছে, বলো কত? 3, 5, 7, 11, 13, 17, 19। 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এটা বাদে কারো কিছু আছে? না স্যার এগুলোই। এটাই। তাহলে দেখো এখানে যে মেম্বার গুলো আছে প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। এগুলোকে নাম্বার বলবো না, আমরা যখন সেট থিওরি পড়বো কাউকে নাম্বার বলবো না, আমরা বলবো এলিমেন্ট বা পদ। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওগুলো নাম্বার, কিন্তু তাও নাম্বার বলবো না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মানে যেমন তোমাকে রোল নাম্বার, আমি তোমার রোল নাম্বার দিয়ে দিলাম 1, তো তোমার নাম ডাকছি না, তোমাকে 1 বলছি, কারণ এটা সুবিধা হবে, আমার ডাকতে সুবিধা হবে। তো এখানে তেমনি এগুলো নাম্বার না, এগুলো একটা করে এলিমেন্ট। তো আমি এখানে দেখতে পাচ্ছি, তোমাকে যদি বলি আচ্ছা বলো তো 2 বিলংস টু এ, এই কথাটা ঠিক না ভুল? তুমি কি বলবে বলো? এইখানে তিনটে যে লিখেছি, তিনটের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? প্রথমেরটা ঠিক। 2 বিলংস টু এ ঠিক। হ্যাঁ। তারপর 15 তৃতীয়টাও ঠিক। 15 ডাজ নট বিলংস টু এ, 15 এতে নেই। হ্যাঁ এটাও ঠিক, আর দ্বিতীয়টা ভুল। দ্বিতীয়টা ভুল। 12 বিলংস টু এ, এই কথাটা ভুল, এটা ঠিক না। বিলংস টু মানে কি বললাম? এই সাইনটা অ্যাকচুয়ালি এপসাইলন সাইন, গ্রিক লেটার, কিন্তু আমরা যেমন এখানে এবিসিডি পেপারে পড়ি, খবর কাগজ খুললে বাংলার পেপার হলে অ আ হ্রস্ব দীর্ঘই, এবং তোমার যদি ইংলিশ পেপার খুলি এবিসিডি দেখতে পাই,
তেমনি গ্রিসে যখন গিয়ে তারা, তুমি যদি ওখানে গিয়ে পেপার টেপার খুলে ফেলো, দেখো আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন এইসব সাইনে দেখতে পাবে, যেগুলো আমাদের এখানে অঙ্কে ব্যবহার হয়। কারণ বেশিরভাগ ম্যাথমেটিশিয়ান জার্মানি, গ্রিস ওইসব জায়গা থেকে তারা এইসব সাইন ব্যবহার করেছে এখানে। এটা একটা এপসাইলন সাইন, যেটাকে আমরা এখানে বলবো বিলংস টু, বলবো টু বিলংস টু এ, টু এ তে আছে, টু বিলংস টু ক্যাপিটাল এ, টু ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এ, এরকম ভাবে বলবো। তো এখানে টুটা এতে আছে তাই বলবো টু বিলংস টু এ, 15টা নেই তাই 15 ডাজ নট বিলংস টু এ। পর থেকে বুঝে গেছে এইটুকু। সেট সম্বন্ধে ক্লিয়ার? কনফার্ম করো, সেট কাকে বলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার শোনো, হ্যাঁ স্যার। সেটের লেখার স্টাইল দু রকমের হয়, একটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম, একটাকে বলা হয় রোস্টার ফর্ম। একটাকে বলে বিল্ডার ফর্ম, ইংলিশে বাংলাতে দুটোতেই একই বলে, বিল্ডার ফর্ম। আর একটা বলে রোস্টার ফর্ম। ইংলিশ বাংলা দুটোতে একই বলে, একটা হচ্ছে বিল্ডার ফর্ম, একটা হচ্ছে রোস্টার ফর্ম। বিল্ড, বিল্ড কথার মানে তোমরা জানো নির্মাণ করা, তাই তো? রোস্টার ফর্মটা কোনটা আর বিল্ড ব্যাপারটা কোনটা? দেখো আমি ধরো তোমাকে বললাম যে এ হচ্ছে এমন একটা সেট, সেখানে ওই সমস্ত মেম্বার থাকবে যারা হচ্ছে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, লেস দেন 20, 20 থেকে ছোট। বাংলায় লিখলে লিখবো এক্স সাজ ডেট, ওই যে মাঝখানে আমি কোলন সাইনটা ব্যবহার করেছি, এটাকে সাজ ডেট বলে, বাংলায় বলে এমন যে, বাংলাতে বলে এমন যে এক্স সাজ ডেট। এক্স যে প্রাইম নাম্বার, এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা লেস দেন 20, এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যে মৌলিক কিন্তু 20 থেকে ছোট। এইটা যখন আমি এখানে লিখবো সেটা লিখবো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই হচ্ছে দুটো ফর্ম, একটা বিল্ডার ফর্ম যেটা ভাষা দিয়ে লেখা থাকবে, আর একটা হচ্ছে রোস্টার ফর্ম যেটাকে আমরা কমা দিয়ে দিয়ে সবগুলোকে এরকম ভাবে এলিমেন্ট গুলোকে লিখবো, এটা হচ্ছে রোস্টার ফর্ম। এই হচ্ছে দুটো ফর্মের মধ্যে পার্থক্য, একটা বিল্ডার ফর্ম যেটাকে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করা, একটা হচ্ছে রোস্টার ফর্ম যেখানে কমা দিয়ে দিয়ে এলিমেন্ট গুলোকে সব লিখে ফেলা। বুঝেছো? কনফার্ম করো, বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার একবার বলে দিন। বিল্ডার ফর্ম কোনটা? বিল্ড করা মানে যেটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা থাকে, যেমন ওই যে বাম দিকে লিখেছি এক্স সাজ ডেট, এক্স এমন যে এক্স ইজ এ প্রাইম নাম্বার লেস দেন 20। এই কথাটা মানে কি বোঝো বলো, তুমি বলো এই কথাটা মানে কি? এক্স এর মান কারা হবে? সেই 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, সেইগুলো না। কিন্তু আমি এটা একটা ল্যাঙ্গুয়েজে পুরো কথাটা লিখে দিলাম, আলাদা আলাদা করে কিছু লিখলাম না। আমি বললাম যে এক্স হচ্ছে ওইরকম নাম্বার, এই সেটে তারাই আছে যারা মৌলিক এবং 20 থেকে ছোট। শুধু একটা লাইনে আমি ভাষা দিয়ে লিখে দিলাম। আর যেটা রোস্টার ফর্ম সেখানে সেগুলো কারা কারা সেগুলো কমা দিয়ে 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 লিখলাম। এই দুটো ফর্মে আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। কখনো হয়তো বিল্ডার ফর্মটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তোমাকে বললো রোস্টার ফর্মে লেখো। কখনো হয়তো রোস্টার ফর্ম দিয়ে দিয়েছে, দিয়ে বললো বিল্ডার ফর্মে লেখো। বুঝেছো? ক্লিয়ার তো? বুঝছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, clear। ক্লিয়ার। দুটো ফর্ম জেনে গেলাম। এবার আমরা যেটা জানবো যে এই যে ফর্মগুলো ধরো হলো, কেউ যদি এরকম ভাবে আমাকে দেয় আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, ভিডিওটা দেখেছো নাম্বার সিস্টেমের উপরে? কে কে দেখেছো? না দেখলে না বলবো। হ্যাঁ স্যার, দেখেছি স্যার। শান্তন দেখেছো? আর কে দেখেছো? কবিরুল দেখেছো? দেখেছি স্যার। দেখেছি। দেখেছো? দিবাকর? দেখেছি স্যার। আচ্ছা, বিথিকা? না স্যার, আমার দেখা হয়নি, আমি ফোন দিনে পাইনি। দেখে নেবে অবশ্যই, আমি একটু বলে দিচ্ছি, দেখে নেবে। পূর্ণা দেখেছো? মাইক্রোফোনটা অন করে। শেখ রফিকুলাম দেখেছো? দেখো, সিরিয়াস হতে হবে কিন্তু, দেখে নেবে, যতটুকু যা দেবো দেখে নেবে। দেখো আমাদের যেমন না, আমাদের যেমন ফ্যামিলি যদি দেখি, আমাদের আমরা যদি তোমরা হয়তো অতটা দেখোনি, কিন্তু তোমার মানে আমাদের এজের যারা, তারা কিন্তু দেখেছে আগেকার সময় জয়েন্ট ফ্যামিলি ছিল, একসাথে একটা বড় ফ্যামিলি থাকতো, ঠিক আছে? তো আমাদের দাদু দিদাদের যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলি অনেক বড় ছিল। তারপর কি হলো, ধীরে 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 মানুষের
মধ্যে একটা জিনিস এলো যে আমরা আলাদা আলাদা হয়ে থাকার চেষ্টা করবো। মানে আগে যে জয়েন্ট ফ্যামিলি থাকতো সেখানে কিছু সুবিধা ছিল, কিছু অসুবিধা ছিল। কি সুবিধা ছিল? সুবিধা ছিল কোথাও ঘুরতে যেতাম একসাথে সবাই মিলে, বিশাল আনন্দ। প্রতিদিন দুপুরে রাতে খাওয়া হতো একসাথে সবাই মিলে, বিশাল আনন্দ। একসাথে যেন সবসময় মনে হচ্ছে একটা পার্টি চলছে, আনন্দ চলছে, বিশাল ভালো লাগতো। প্রবলেম কোথায় হতো? প্রবলেম হতো যে প্রাইভেসি। মানে কি? দেখা যাচ্ছে একটা টয়লেট সবাই ব্যবহার করছে, দেখা যাচ্ছে একটা পার্টিকুলার রুম নেই, একটা রুমে 3-4 জন শুয়ে পড়ছে। তুমি একটা নিজের কোনো প্রাইভেসি নেই, কিছু একটা কারোর সাথে গল্প করতে যাচ্ছ, 4-5 জন ঝেপে পড়েছে, তো বিশাল সমস্যা। সুবিধা অসুবিধা প্রতিটা জিনিসে থাকে। তো তেমনি এই ব্যাপারটা ছিল আগেকার সময়। ধীরে ধীরে কি হলো? ধীরে ধীরে ধরো সাপোজ কথার কথা, কোনো দাদু ঠাম্মা, তাদের হচ্ছে ধরো 4টে ছেলে, সাপোজ 4 জন ছেলে। তো 4টে ছেলে কি করলো? ধীরে ধীরে তাদের বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর তারা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা 4টে ফ্যামিলি তৈরি হলো। তারপর আবার কি, ওই ফ্যামিলিতে তাদের ছেলে মেয়ে হলো, এবং আস্তে 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 ফ্যামিলি ভাগ হতে থাকলো। আবার এমন দেখা গেল হয়তো কেউ বিয়েই করলো না, সে ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা ভাবে থাকতে থাকলো। এরকম ভাবে আমাদের মানুষের জীবনে আমরা দেখেছি ধীরে 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 ধীরে। এখন যেমন হচ্ছে কি, কেউ বলছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ থাকবো, শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, আর হচ্ছে সঙ্গে বাচ্চা যা থাকবে তাই। কেউ একটা বাচ্চা নিচ্ছে, কেউ দুটো নিচ্ছে। ধীরে 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 এরকম করে ফ্যামিলি ছোট হচ্ছে। এখন তো আরো মেন্টালিটি চলে আসছে যে না, বিয়ে টিয়ে কিছু করবো না, আমার হাতে ফোন আছে, আমি আর ফোন, একা একা থাকবো, আর কাউকে লাগবে না। ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে, কারণ আমি ফোনের মধ্যেই সব এন্টারটেনমেন্ট পাচ্ছি। সেকেন্ড এন্টারটেনমেন্ট হিসেবে আর কাউকে লাগবেই না আমার জীবন, আমার ফোনের মধ্যেই সব। এই ভেবে ধীরে 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 কি হচ্ছে, একটা একটা সিঙ্গেল ফ্যামিলিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সেট থিওরি পড়তে গেলে বা আমাদের যে নাম্বার সিস্টেম, সেখানে সেই একই ঘটনা ঘটে। ওখানে কিন্তু ফ্যামিলি এরকম ভাবে ধীরে ধীরে করে ভাগ হয়ে গেছে। সেই ভাগগুলো আমরা এখানে ডিটেলসে দেওয়া আছে। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই ভাগটা দিয়ে দিয়েছি, সেখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তোমরা যদি একটু দেখো ভালো করে বুঝতে পারো। আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখানে তুলে নিচ্ছি। যেমন সবার প্রথমে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে জানবো। আমি বাংলা ইংলিশ দুটো টার্ম বলছি, যাতে তুমি যে কোনো এক্সামের জন্য বা একদম দুটোতেই অভ্যস্ত হয়ে যাও। প্রথম প্রথম কঠিন লাগলেও ধীরে ধীরে কিন্তু তোমার ভালো লাগবে। বাংলা ইংলিশ দুটো টার্ম জানা ভীষণ দরকার, নাহলে কিন্তু ভবিষ্যতে কষ্ট হবে, প্রচুর প্রবলেম হবে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে সব থেকে ছোট সেট। আমরা কি করেছি, আমাদের পুরো সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করেছি। পুরো সিস্টেম যেটা মানে নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে রিয়েল নাম্বার, যেটা বাংলায় বলে বাস্তব সংখ্যা। আমরা মেইনলি বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। এই বাস্তব সংখ্যাকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, ইংলিশে বলে রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে অমূলত সংখ্যা, ইংলিশে বলে ইরেশনাল নাম্বার। এই মূলত সংখ্যার মধ্যে বাকি প্রায় সব থেকে যায়, অমূলত সংখ্যার মধ্যে কেউ থাকে না। এটা সম্পূর্ণ আলাদা। ওই না বিয়ে করে একজন থাকে যেমন, তেমনি হচ্ছে অমূলত সংখ্যা। এই জন্য এখানে যে পিকচারটা আঁকা আছে পুরোটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, তার মধ্যে একটা আলাদা আছে পুরো রেশনাল নাম্বারের সেট, আর আরেকটা পুরো আলাদা আছে যেটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের মধ্যে কেউ নেই, মানে কেউ নেই মিনস আমি বোঝাতে যাচ্ছি অন্য কোনো ছোট সেট নেই, ওর ভিতরে মেম্বার আছে, অন্য কোনো ছোট সেট নেই। ওটা ওই সিঙ্গেল ফ্যামিলির মতো একটা, মানে অনেকটা কেমন টাইপের। তো ধরো সাপোজ ভাবো দুই ভাই আছে কোনো ফ্যামিলিতে, মন দিয়ে শুনবে কথাটা, গল্পটা শোনো। সাপোজ দুই ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে একজন হচ্ছে বিজনেস করে বা সরকারি চাকরি করে প্রচুর টাকা, আর একজন বিয়েও করেনি, ওর টাকা পয়সাও নেই। এবার বলো তো, ওর বাড়িতে যদি গেস্ট যায়, অতিথি যত যাবে তারা কাদের বাড়িতে গিয়ে থাকবে? যে বেকার তার কাছে থাকবে, নাকি যার প্রচুর টাকা আছে তার বাড়িতে গিয়ে থাকবে? কোথায় থাকবে বলো, বলো, রিপ্লে করো, কার বাড়িতে গিয়ে থাকবে? যার টাকা আছে তার কাছেই যাবে। টাকা আছে, কারণ জানে সেখানে গেলে আমি ভালো মন্দ খাবো, মাংস, চিকেন, তারপর ইয়ে থাকবে তোমার, চিংড়ি থাকবে, ইলিশ থাকবে, নানা রকম জিনিস থাকবে, তাহলে আমি সেখানে বেশি সুবিধা পাবো। এখানেও ব্যাপারটা তেমনি। ইরেশনাল নাম্বার সম্পূর্ণ আলাদা, অমূলত সংখ্যা, আর রেশনাল নাম্বার সম্পূর্ণ আলাদা। এই রেশনাল নাম্বারের মধ্যে যত সেট হাজির, এখানে যত ছোট ছোট সেট সব এর ভিতরে। ইরেশনাল নাম্বার সম্পূর্ণ আলাদা। এবার প্রত্যেকটা ডেফিনেশন আমরা একটু জেনে নেব।
সবার প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কাকে বলে, কে বলতে পারবে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে? কে বলবে তাড়াতাড়ি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সায়ন্তন বলো, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্যার, যে সকল সংখ্যা দ্বারা সাধারণত কাউন্টিং করা হয় সেই সকল হ্যাঁ, সংখ্যাকে বলা হয়। কাউন্টিং করা হয়, যেমন 1 2 3 4 5 ডট 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 করে চলতে থাকে। যখন আগেকার সময় মানুষ কি করতো, আগেকার মানে অঙ্ক যখন আবিষ্কার হয় প্রথম, তো এরকম ভাবে মানে তখন কি হতো, তোমার ওই নানা রকম পশু চড়াতে নিয়ে যেত। এবার ধরো দিনের বেলা দেখা গেল কিভাবে ওরা কাউন্ট করতো আর কি। দিনের বেলা দেখা গেল একটা এরকম ভাবে এখানে একটা পশু রাখার জায়গা আছে, তো এখান থেকে পশু যখন বাইরে যেত তখন ওই মানুষ কি করতো, একটা বক্স রেখে ওখানে পাথর ফেলতো। একটা পশু বাইরে গেলে ও একটা পাথর রাখতো, দ্বিতীয় পশু বাইরে গেলে আর একটা পাথর রাখতো, এরকম করে এখানে পাথর জমা করতো। তারপর যখন আবার পশুগুলোকে রাতে সন্ধ্যাবেলা ঘরে ঢোকাতো, তখন একটা পশু ঢুকলে একটা পাথর ওই বক্স থেকে তুলে নিত। এরকম করে যদি দেখতো যে যতগুলো পাথর ওই বক্সে জমা করেছিল, পশুগুলো ঢুকে যাওয়ার পর ওই পাথর শেষ হয়ে গেছে, তার মানে তখন বুঝতে পারতো আমার বাইরে আর কোনো পশু নেই। আর যদি দেখতো পাথর বেঁচে গেছে, তাহলে তখন বুঝতো যে আমার বাইরে এখনো কোনো পশু আছে। এইভাবে কাউন্ট করতো। তারপর তো ধীরে ধীরে সংখ্যার আবিষ্কার হলো, তারপর তো 1 2 3 4 বলে হিসেব হলো, কিন্তু আগে এরকম হতো। তো এই জন্য কাউন্টিং নাম্বার, রোল নাম্বার যেটা হয় 1 2 3 4 5 6 ডট 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 করে চলতে আছে, এইটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। বুঝেছো? ওর থেকে কনফার্ম করো, ওর থেকে বুঝেছো কনফার্ম করো, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার বুঝেছি। এবার এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি এক্সট্রা কিছু এলিমেন্ট ঢুকিয়ে দিই, কিছু নাম্বার এক্সট্রা বাড়িয়ে দিই, কাদের বাড়াবো? বলছে এই ন্যাচারাল নাম্বারের সাথে তুমি কাজ করো, জিরোটাকে বাড়িয়ে দাও। মানে আমি একটা স্কেল ড্র করছি, একটা স্কেল টানছি, স্কেল। এই স্কেলটাতে মাঝখানে জিরো দিলাম, এদিকে দিলাম 1, মিউট করবে, এখানে দিলাম 2 3 4 5, এরকম এইদিকে এরকম চলতে আছে, এরকম এদিকে চলতে আছে। এবার আমার প্রথমে কি হচ্ছে 1 2 3 4 5 ডট 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 করে চলতে আছে, এগুলো স্বাভাবিক সংখ্যা। জিরোটাকে যদি ইনক্লুড করে নিই, মানে ধরো কথার কথা তুমি জিরোতে দাঁড়িয়েছো, তোমার হাতে আমি একটা বল দিয়ে দিয়েছি, তুমি বলটাকে ছুঁড়ে দিয়েছো, বলটা 1 ইউনিট দূরে দূরে ডব খেয়ে 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 যাচ্ছে। যেখানে যেখানে বলটা ডব হচ্ছে আমি সেইগুলোকে নিতে বললাম। তাহলে সেইগুলো এরকম বল যদি আজীবন চলতে থাকে, তাহলে 1 2 3 4 5 6 ডট 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 করে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এবার আমি যদি এটা জিরো থেকে বলি, তখনই যে সেটটা পাওয়া যায় তাকে আমরা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বলবো। ডব্লিউ দিয়ে নোটেট করি, হোল নাম্বার, ইংলিশের হোল, সেখান থেকে ডব্লিউ কথাটা এসছে। হোল নাম্বার ডব্লিউ, যেখানে থাকবে কি 0 1 2 3 4 5 6 ডট 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 করে চলতে থাকবে। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো, এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ তাহলে ন্যাচারাল নাম্বার কারা হলো? 1 2 3 4 5 6 ডট 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 করে চলছে। হোল নাম্বার কারা হলো? না ওরা তো থাকবে, তার সাথে এক্সট্রা কি এলো? তার সাথে এক্সট্রা জিরো এলো। এবার যদি তোমাকে কেউ বলে, বলো তো জিরো কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি বলবে? জিরো কি স্বাভাবিক? না, না, জিরো স্বাভাবিক সংখ্যা না। যদি বলে না, জিরো, জিরো অস্বাভাবিক জিরো কি সংখ্যা। অখণ্ড সংখ্যা? হ্যাঁ, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। যদি বলে একটা এমন সংখ্যা বলো যেটা অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তুমি কি বলবে? জিরো। জিরো। জিরো হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এরকম ছোটখাটো কোশ্চেন আমরা পেতে পারি। তাহলে এন ডব্লিউ সম্বন্ধে জেনে গেলাম। আচ্ছা, এন এর ঘরে যারা আছে তার থেকে কম করে একটা এলিমেন্ট বেশি ডব্লিউ তে আছে তো? বলো, এন এর ঘরে যারা হ্যাঁ। আছে তার থেকে কম করে একটা এলিমেন্ট বেশি আছে ডব্লিউ তে, সেটা কি? হ্যাঁ স্যার জিরো। জিরো। আবার এবার আমাদের পালা হচ্ছে ডব্লিউর দাদা খোঁজা, মানে ভাইয়ের উপরে ভাই এলো, তার উপরে মানে ভাইয়ের এন হচ্ছে সব থেকে ছোট, তারপরে তার এ হচ্ছে ছোট, তারপরে তার সেজো দাদা, তারপর মেজো দাদা, তারপর বড় দাদা, এরকম আসবে। তো আমরা ডব্লিউর উপরে যাবো। এবার ডব্লিউ থেকে বড় কে দেখবো। এবার ডব্লিউ থেকে বড় কে? ডব্লিউ থেকে বড় হচ্ছে ইন্টিজার,
যাকে বাংলায় বলে পূর্ণ সংখ্যা, ইন্টিজার যাকে বাংলায় বলে পূর্ণ সংখ্যা। নোটেশন কি? নোটেশন জেড। জেড থেকে কথাটা এসেছে, জেড একটা জ্যাভলিন নাকি এরকম একটা নাম থেকে এসছে আর কি জেড কথাটা। তো এই জেটে কারা থাকে? বলছে আগে যারা ছিল তারা প্রত্যেকে থাকবে, আগে যারা ছিল তারা প্রত্যেকে আছে। এক্স স্টার এদের নেগেটিভ গুলো এসছে, মানে সোজা কথা কি জানো, নাম্বার গুলোকে ধরে বিয়ে দিয়ে দিয়েছি, নাম্বার গুলোকে ধরে ওদের বিয়ে দিয়ে দিয়েছি, তো ওদের ইনভার্স চলে এসছে। একের নেগেটিভ -1, 2 এর নেগেটিভ -2, 3 এর নেগেটিভ -3, 4 এর নেগেটিভ -4, এরকম করে ওরা চলে এসছে সব। তাহলে 0 1 2 3 4 ডট ডট করতে ছিল, তার সাথে -1 -2 -3 -4 ডট ডট করে চলে গেল। কোনো শেষ নেই। স্কেল যদি আঁকি, স্কেল কেমন না, এমন একটা স্কেল যার বাম দিক আর ডান দিক কোনো শেষ নেই। ওই গানটার মতো, এই পদ যদি না শেষ হয় কেমন হতো, পুরো ওই গানটার মতো, দুদিকে কোনো শেষ নেই। ঠিক আছে, এদিকেও শেষ নেই, এদিকেও শেষ নেই, চলতে আছে। এদিকে -1 -2 -3 -4 করে চলতে আছে, ওদিকে 1 2 3 4 ডট ডট করে চলতে আছে। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। তাহলে এন এর থেকে বড় কে? এন এর থেকে বড় ডব্লিউ। ডব্লিউ থেকে বড় কে? ডব্লিউ থেকে বড় জেড। -5 সেটাকে পূর্ণ সংখ্যা বলবো, -5 কে কি অখণ্ড সংখ্যা বলবো? -5 কে কি অখণ্ড সংখ্যা বলবো? না, না। অখণ্ড সংখ্যা হবে না। -5 কে অখণ্ড সংখ্যা বলবো না, -5 একটা পূর্ণ সংখ্যা। এবার আমি কি 2 কে পূর্ণ সংখ্যা বলতে পারি? 2 কে পূর্ণ সংখ্যা, 2 কে কি পূর্ণ সংখ্যা বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ বলতে পারি। হ্যাঁ স্যার। 2 কে স্বাভাবিক সংখ্যা বলতে পারি। হ্যাঁ স্যার বলতে পারি। হ্যাঁ 2 কে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি। হ্যাঁ স্যার। তাহলে একজনের কতগুলো নাম? কৃষ্ণের যেমন 108টা নাম, তেমনি দেখো একটা নাম্বারের কতগুলো নাম। ঠিক আছে, তো এরকম ভাবে অনেক নাম্বার আছে যার অনেকগুলো নাম হতে পারে, তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। তাহলে আমি 2 কে স্বাভাবিক সংখ্যাও বলছি, 2 কে আমি দেখতে পেলাম যে ওটা তোমার অখণ্ড সংখ্যা হচ্ছে, ওটা আবার পূর্ণ সংখ্যা হচ্ছে। আবার এর বড় দাদাকে, এই পূর্ণ সংখ্যার বড়কে, এর থেকে বড়কে, এর থেকে যে বড় হয় সে হচ্ছে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। এখানে কারা থাকে? বলছে যারা জেটের মেম্বার ছিল তারা সকলে থাকবে, এছাড়া এক্সট্রা ফ্যাকশন গুলো চলে আসবে, ভগ্নাংশ p/q আকারে চলে আসবে, ভগ্নাংশ 3/2 4/3 এরকম ভাবে, মানে আগে যারা ছিল তারা সবাই থাকবে, তার সাথে সাথে আরো ভগ্নাংশ যেগুলো সেগুলো চলে এলো, এর নেগেটিভ গুলো -1/2 -2/3 এগুলো সব চলে এলো। তো সেটা হয়ে গেল রেশনাল। তাহলে বাকি কি পড়ে থাকলো? আপনি তো সবই লিখে ফেললেন না, বাকি আছে। কে বাকি আছে? বাকি আছে √2 √3 √5 এরকম ভাবে বাকি আছে। তো ওগুলো হচ্ছে তোমার কি? ওগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা, যেগুলোকে p/q আকারে লেখা যায় না। √2 √3 √5 √7 নাম্বার সিস্টেম নিয়ে তোমরা পড়েছো 9 10-এ, তাই আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, আপাতত নাম্বার গুলোকে চিনিয়ে দিলাম। এই মিলে মোট টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা যদি ডিটেলসে জানতে চাও ওই ভিডিওটা একটু দেখে নিও, কারণ আমার এখানে অত গভীরে গেলে নাম্বার সিস্টেম নিয়ে একটা ক্লাস শেষ হয়ে যাবে, তাই আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, যতটুকু আমাদের লাগবে সেইগুলো জেনে নিলাম। তাহলে এখান থেকে আমরা যা যা শিখলাম সেটা একটু হালকাভাবে যদি নোট করে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি, বলতো সব থেকে ছোট কি কাকে পেলাম? সব থেকে ছোট কাকে পেলাম বলো? ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ছিল। নোটেশনে n ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে কাকে পেলাম? পরে তার থেকে হোল বড় কাকে নাম্বার বা পেলাম? অখণ্ড সংখ্যা। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তার থেকে বড় কাকে পেলাম? তার থেকে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স বা মূলত না, ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা, তারপরে কাকে পেলাম? এরপরে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। আবার রেশনাল নাম্বারের থেকে বড় কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বারের মধ্যেই সবাই থাকে। রিয়েল নাম্বার, ইরেশনাল নাম্বারকে আমি আই দিয়ে নোটেট করলাম, বইতে পারফেক্ট নোটেশন কেউ ব্যবহার করে না, কারণ আই ফর ইন্টিজারও অনেকে বুঝে যায়, ওই কারণে ব্যবহার করে না। আমি আই ব্যবহার করলাম, তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল যে আমি ইরেশনাল নাম্বারকে আই বলবো, তো সেই হিসেবে সেও বাস্তব সংখ্যার মধ্যে আছে, তাহলে আইও বাস্তব সংখ্যার মধ্যে আছে।
এবার তুমি বলে স্যার আপনি এটা কিছু সাইন ব্যবহার করেছেন মাঝখানে, একটা এটা কি, এই সাইন গুলো সম্বন্ধে আমরা একটু জানবো, কি কি সাইন আমরা এখানে পড়বো, সেই সাইন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। একটা সাইন আছে এরকম ভাবে, একটা সাইন আছে এরকম নিচের দাগটাকে কেটে দেওয়া, আবার অনেকে এই সাইনটার পরিবর্তে অনেক রাইটার শুধু এরকম লেখে। তো আমি এই দুটো নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আলোচনা করব। আমার এখন বিষয়বস্তু এই সাইন গুলো নিয়ে আলোচনা করা। একটা সাইন আমি একটু দেখেছি ইউর মতো লিখে নিচে একটা দাগ দিয়ে দিয়েছি, আর একটাতে ইউর মতো লিখে নিচে দাগটাকে কেটে দিয়েছি, আর একটা শুধু ইউর মতো রেখেছি সি সি, ইউ না বলে সি বলা ভালো, সির মতো লিখেছি এবিসি, আলফাবেটিক্যাল লেটারে সির মতো লিখে এটা দাগ দিয়েছি, আর একটা লিখেছি সির মতো লিখে নিচে দাগটাকে কেটে দিয়েছি, একটা সির মতো শুধু লিখেছি। এটাই তো, এগুলোকে কি বলে এটা এবার জানবো। আমি কি এইটুকু যা যা বুঝিয়েছি প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো তো, এইটুকু যা যা হ্যাঁ, বুঝেছো বুঝেছি। প্রত্যেকে ক্লিয়ার তো? কোথাও ডাউট নেই তো? ডাউট হলে কিন্তু বলবে। দেখো আমি বারবার বলছি, আমি পড়াতে ভালোবাসি, তাদেরকে পড়াতে ভালোবাসি যারা হচ্ছে পড়তে ভালোবাসে, যারা কথা শুনতে ভালোবাসে, যারা যা যা বলবো শুনবে, তাদেরকে পড়াতে ভালোবাসি। তাই যদি কোথাও ডাউট হয় নির্দ্বিধায় বলো, করবে, আমি তার আনসার দেবো, কারণ 11 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি বসে আছি। বুঝেছো কি বললাম? বুঝেছো প্রত্যেকে? হ্যাঁ, বুঝেছি। এবার আমি এই সাইন গুলো নিয়ে প্রথম সাইনটা নিয়ে আলোচনা করছি। এই সাইনটাকে ইংলিশে বলে সাবসেট, বাংলাতে বলে উপসেট। ইংলিশে বলে সাবসেট, বাংলায় বলে উপসেট। উপসেট ব্যাপারটা কি বলছি, ধরো দুটো সেট আছে, এ আর বি নামে দুটো সেট দিলাম। এই সেটের মধ্যে দেখা গেল একটা সেটের সবাই বির মধ্যে আছে, এ সেটের সবাই বির মধ্যে আছে, এ সেটের সবাই বির মধ্যে আছে। যদি এমন ঘটনাটা হয় তখন আমরা বলবো এ ইজ এ সাবসেট অফ বি। বাংলায় বলবো এ হলো বি সেটের উপসেট, এ হলো বি সেটের উপসেট। মানে ব্যাপারটা কেমন, ধরো এন আর জেড এর মধ্যে কে কার উপসেট? এন আর জেড, এন আর জেড এর মধ্যে কে কার উপসেট? তুমি বলে স্যার এন এন এর জেড এর সবাই উপসেট। জেড এর মধ্যে আছে, হুম। এন এর সবাই যেহেতু জেড এর মধ্যে আছে, ছোটটাকে আমরা বলবো সাবসেট, ছোটটাকে আমরা বলবো সাবসেট। বুঝেছো পর থেকে? ছোটটাকে কি বলবো? সাবসেট, বা বাংলায় বলবো উপসেট। এন ইজ এ সাবসেট অফ জেড, এন এর সবাই জেড এর মধ্যে আছে। আর বাকি কোনো কথা না, শুধু এইটুকু কথা যে বলতো এন এর সবাই জেড এর মধ্যে আছে কিনা। তুমি বলে হ্যাঁ আছে, তাহলে বলবে সাবসেট। তার মানে কি বলবো না, যদি একটা সেটের সবাই আর একটা সেটের মধ্যে চলে যায় তখন আমি বলবো প্রথম সেটটা দ্বিতীয় সেটের সাবসেট। লেখার স্টাইল কেমন? অঙ্কের ভাষায় এক্স হচ্ছে যে কোনো একটা পদ, কার? এ সেটের যে কোনো একটা পদ, যে কোনো একটা, মানে এতে যারা যারা আছে যে কাউকে বোঝায়, যে কোনো একটা পদ যদি সেটা বোঝায়, এটাকে ইমপ্লাইজ ড্যাট বলায়, এই সাইনটাকে ইমপ্লাইজ ড্যাট বা বোঝায় বলে। যদি সেটা বোঝায় এক্স বিলংস টু বি, তাহলে আমি বলবো এক্স বিলংস টু ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, দিস এটা বলে, এটা মানেই বুঝবো এ সাবসেট অফ বি। যদি এ সেটের সবাই বি তে চলে যায় তখন বলবো এই যে সাবসেট অফ বি। কত থেকে বুঝেছো কিনা বলো? এ হচ্ছে বি এর উপসেট, স্যার এ হচ্ছে বি এর উপসেট। স্যার শেষেরটা একটু বলুন, এই এখানটা বুঝতে পারছি না। আমি বলছি এ সেটের যে কোনো এলিমেন্ট, তাকে তুমি আরবিটি, যেমন ছোটবেলাতে যখন অঙ্ক করতে, যে মনে করি এই গাছটায় 10টা আম আছে, এরকম এরকম যখন অঙ্কগুলো ছিল, আমরা 10টা আম কি ধরতাম, নাকি আমরা বলতাম মনে করি এই গাছে এক্স খানা আম আছে? ভেবে দেখো কি করতাম? হ্যাঁ, এক্স ধরতাম। কোনো অঙ্ক করতে গেলে এক্স ধরতাম। হুম। তার মানে কি এক্সটা কেন ধরতাম? যে ওখানে কটা আছে জানি না, আরবিটারি, কি হবে জানি না। তেমনি তোমার এ সেটে কারা কারা আছে তুমি তো জানো না, এ সেটের যে কোনো মেম্বারকে তুমি এক্স ধরে নাও। তাহলে যদি এক্সটা বিলংস টু এ হয়, মানে এ সেটের যে কোনো মেম্বার নিলাম, দেখলাম সে বিতে চলে এসছে, দেখলাম সে বিতেও আছে, তখনই বলবো এ সাবসেট অফ বি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে, বের করুন। বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে কোথাও যদি আমি এ সাবসেট অফ বি প্রমাণ করতে যাই, এ বির মধ্যে আছে প্রমাণ করতে চাই, কিভাবে প্রমাণ করব? এ থেকে যে কোনো একটা পদ ধরে নেব, দিয়ে দেখাবো সে বিতে গেছে কিনা।
তাকে যদি বিতে পাঠিয়ে দিতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। আশা করি বুঝেছ। ঋতিকা, ঋতিকা বোঝা গেছে? পূর্ণ, মাইক্রোফোন প্রবলেম হলে হাতের সাইন ব্যবহার করো। পূর্ণ, বোঝা গেছে প্রত্যেকের? একটু রিপ্লাই করো। দিবাকর, হ্যাঁ বুঝেছি স্যার। ওকে। দেখো মাইক্রোফোন কখনো যদি অসুবিধা হয়, পাশে একটা স্ক্রিনে দেখো হাতের সাইন আছে, ওই সাইনটা ইউজ করবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি অ্যাক্টিভ আছো। নাহলে ভাবে তুমি ক্লাসে ঘুমিয়ে পড়েছো। ঠিক আছে, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ আছো কিনা বুঝবো কি করে? হয় তুমি হাতের সাইনটা ব্যবহার করো, তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছে, বোঝা গেছে। আর না হলে মাইক্রোফোন অন করে বলো। প্রবলেম হতে পারে যে পাশে কেউ আছে বা সাউন্ডের জন্য আমি কথা বলতে পারছি না। তবে সবসময় চুপ থেকো না, মাঝে মাঝে তোমারও তো ভয়েস শুনতে ইচ্ছে করে, তাই না? আমি সবসময় কাকের মতো বলে যাব আর তোমার কোকিলের কণ্ঠ তুমি গুছিয়ে রেখে দেবে, সেটা করলে তো হবে না। মাঝে মাঝে আমাকেও শোনাতে হবে তোমার কণ্ঠ। ঠিক আছে, তো এই গেল আমাদের কি, আমরা সাবসেট সম্বন্ধে জেনে গেলাম। আরো দুটো সাইন ছিল, কি কি? একটা হচ্ছে, একটা আমি দাগ লিখে কেটে দিয়েছিলাম, এই সাইনটা। এই সাইনটা বর্তমান মডার্ন রাইটাররা, বর্তমান যে রাইটার তারা এটা ব্যবহার করে। পুরোনো রাইটাররা এটা ব্যবহার করে না, কিন্তু বর্তমান রাইটাররা এটা ব্যবহার করে। এটা কি হিসেবে ব্যবহার করে? এটা বোঝাতে চায় এরকম ভাবে, ধরো আমি লিখলাম এন দিয়ে এরকম কেটে এটা দিলাম, এটা মানে কি জানো? এটা মানে বোঝাচ্ছে যে এনে যত মেম্বার আছে তারা প্রত্যেকে জেটে থাকবে, কিন্তু জেটে কম করে একটা হলেও এলিমেন্ট বেশি থাকবে। জেটে কম করে একটা হলেও এলিমেন্ট বেশি থাকবে, এরকম ঘটনাকে এইরকম নোটেশন ব্যবহার করা হয়। মানে এইটাকে কি বলে? এটাকে ইংলিশে বলে প্রপার সাবসেট। প্রপার সাবসেট বাংলায় বলে যথার্থ উপসেট। যথার্থ উপসেট, প্রপার সাবসেট। এই যে কথাটা প্রপার মেন, প্রপার মেন কাকে বলে? একটা মানুষ কাকে বলে? একজনকে মানুষ কখন হয়? যার মধ্যে মান থাকবে আর হুঁশ থাকবে। নিজের মান থাকবে, হুঁশ থাকবে, তাকে মানুষ বলে। শুধু জন্ম হয়ে গেল মানুষ না, মান আছে, হুঁশ আছে, তাকে মানুষ বলে। যখন কারুর কোন একজনে দেখা গেল ও দেখতে পায় না, তাকে একটা নাম দিয়ে দেয়, অন্ধ বলা হয়। কেউ শুনতে পায় না। ঠিক আছে, তো এরকম নানা জনের নানা রকমের নাম থাকে। তেমনি প্রপার সাবসেট, প্রপার মেন কথাটার মানে কি? মানে এ পুরোপুরি বির মধ্যে লাই করছে, এর সবাই বির মধ্যে আছে, পুরোপুরি ভিতরে। এবং এছাড়াও বিতে কম করে একটা হলেও এলিমেন্ট বেশি আছে। বিতে কম করে একটা এলিমেন্ট বেশি আছে, কম করে একটা, তার বেশিও থাকতে পারে। তখনই প্রপার সাবসেট কথাটা আসে বা যথার্থ উপসেট আছে। তাই তুমি বলবে স্যার আমি এন আর জেড এর মধ্যে যদি সম্পর্ক লিখতে যাই, এন সাবসেট অফ জেড বলবো নাকি এন প্রপার সাবসেট অফ জেড বলবো? দুটো কথাই ঠিক। এন সাবসেট অফ জেড হচ্ছে এন এর সবাই জেড এর মধ্যে আছে, কোনো ভুল নেই। এন প্রপার সাবসেট অফ জেড এন এর সবাই জেড এর মধ্যে আছে, জেডে কম করে একটা এলিমেন্ট বেশি আছে, সেটাও ঠিক। কিন্তু যদি আমি বলি সব থেকে সঠিক বা বেস্ট আনসার কোনটা হবে, তখন বলবো এন প্রপার সাবসেট অফ জেড। যদি আমি বলি বেস্ট আনসার কি হবে, তখন বলবো এন প্রপার সাবসেট অফ জেড। কেন না? এন এর সবাই তো জেটের মধ্যে আছেই, এছাড়া জেটে কম করে একটা এলিমেন্টও বেশি আছে। কে বেশি আছে বলো তো? কে বেশি আছে? কে বলবে? জেটে কারা বেশি আছে এন এর থেকে? জেটে কারা বেশি আছে বলো, রিপ্লাই করো। জিরো 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 বেশি আছে, -1, -2, -3 নেগেটিভ গুলো বেশি আছে। বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রপার সাবসেট ব্যাপারটা বুঝেছো? সাবসেট আর প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে কি? যেমন ধরো কথার কথা, আচ্ছা ধরো সাপোজ সায়ন্তন কি করতে ভালোবাসো? গান, খেলাধুলা, কি করতে বেশি ভালো? ক্রিকেট খেলতে। ক্রিকেট খেলতে ভালোবাসে। ধরো সায়ন্তন 5 রকমের শট মারে, ঠিক আছে? অফ স্ট্যাম্পে মারতে পারে, ব্যাকফুট মারে ভালো, তারপরে ধরো চাপাটি মারে ভালো, এরকম 5 রকমের শট ভালো খেলে। আর সচিন টেন্ডুলকার দেখা গেল 10 রকমের শট খেলে। তার মানে কি? সায়ন্তন যেগুলো খেলে সেগুলো সব দেখা গেল সচিনের মধ্যে আছে, এছাড়াও সচিনের মধ্যে এক্সট্রা কিছু আছে, এক্সট্রা কিছু শট আছে। তাহলে সায়ন্তন চলে যাবে প্রপার সাবসেটের মধ্যে পড়ে যাবে, সায়ন্তন হয়ে যাবে প্রপার সাবসেট। সায়ন্তনের শট গুলো হয়ে গেল সচিনের শটের প্রপার সাবসেট।
কেন এর কাছে এই 5টা আছে, ওর কাছে এই 5টা তো আছেই, তাছাড়া আরো কিছু এক্সট্রা আছে। এরকম ব্যাপারটাকে প্রপার সাবসেট কথাটা বলে, বুঝেছো? ক্লিয়ার হলো প্রপার সাবসেট ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। তো একটা ছিল সাবসেট। সাবসেট মানে কি, সেখানে সমানও হতে পারে, সাবসেটে সমানও হতে পারে। এই সাবসেটে নিজে নিজের সাবসেট হয়, নিজে নিজের সাবসেট হয়। তুমি বলে স্যার কি করে একটু বোঝান। ধরো সাপোজ ভাবো নিজে নিজের সাবসেট হয় কি করে, দেখো এই একটা সেট আছে, এখানে 1 2 3 আছে, এই সেটকে আমি আবার লিখলাম 1 2 3। আমাদের সাবসেটের ডেফিনেশন কি, একটা সেটের সবাই যদি আর একটা সেটের মধ্যে চলে যায়, তখন আমি প্রথম সেটকে দ্বিতীয় সেটের সাবসেট বলবো। বলতো এই সেটের সবাই এই সেটের মধ্যে আছে কিনা, বলতে পারি তো? এই সেটের সবাই এর মধ্যে আছে, এই কথাটা ঠিক তো? এই হ্যাঁ জন্য স্যার বলা হয় আছে। নিজে নিজের subset। এই জন্য বলা হয় নিজে নিজের সাবসেট, যে একটা সেটের সবাই যদি একটা সেটের মধ্যে থাকে, তখনই আমরা একটাকে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের সাবসেট বলি। আমার দুটো সেট যদি সমান হয়, সেক্ষেত্রেও আমরা সাবসেট, ওই জন্য নিচে দাগটা দেওয়া হয়, নিচের দাগটা সমানকে বোঝানোর জন্য। অনেক রাইটার আবার কি করে জানো, অনেক রাইটার এরকম ভাবে ব্যবহার করে, দুটো দাগ দিয়ে দেয় আরো ক্লিয়ার করার জন্য। আমি এই যে কেটে দিচ্ছি মানে, কেটে দিচ্ছি মানে সমান কেসটা হবে না, সবসময় পরের সেটটা দ্বিতীয় সেটটাতে বেশি থাকবে, সমান চিহ্নটা হবে না, ওইটা বোঝানোর জন্য কেটে দেওয়া। এবার আমাদের এসএন দিয়ে যদি আমরা দেখি, তাহলে এসএন দিয়ে প্রপার সাবসেটকে ওরা ওরকম কাটাকাটি করে না, ওরা শুধুমাত্র এইটুকু ব্যবহার করেছে। প্রপার সাবসেটের বেলা এসএন দিয়ে কি করেছে, শুধুমাত্র সির মতো ব্যবহার করেছে, কোনো দাগ দেয়নি আর কোনো কাটাকাটি করেনি, সে শুধু এরকম সি ব্যবহার করেছে। প্রপার সাবসেট মানে ও এরকম ভাবে ব্যবহার করেছে, কোনো ভুল নয়, এটা নোটেশন, নোটেশন যে যা ব্যবহার করতে পারে। কিন্তু তুমি যদি জয়েন্ট এন্ট্রেন্স দিতে যাও, তাহলে সেখানে এই সাইনটা হয়তো পাবে না, সেখানে হয়তো ওই সমান দিয়ে দাগ কাটা এরকম পাবে। পরীক্ষা যেমন থাকবে তুমি সেরকম করবে, পরীক্ষা যেমন নোটেশন দেবে, অঙ্কে যেমন নোটেশন ব্যবহার করবে তুমি সেই নোটেশন ব্যবহার করবে। বুঝাতে পারলাম? সাবসেট প্রপার সেট বুঝে গেছো? সাবসেট আর প্রপার সাবসেট বুঝে গেছো? হ্যাঁ সাবসেটের স্যার বাংলা কি, বুঝেছি। উপসেট। বাংলা কি, যথার্থ উপসেট। এবার আর একটা কথা আছে অধিসেট, অধিসেট, সুপার সেট, সুপার 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 সেট। সুপার নামটা থেকে বুঝতে পারছো যে ওর কাছে বেশি কিছু ব্যাপার থাকবে। সুপার, সুপারম্যান বলে, সুপারম্যান মানে মানুষের যা গুণ আছে তার থেকে এক্সট্রা কিছু আছে ওর মধ্যে, তাই সুপারম্যান। তো এই যে এ প্রপার সাবসেট বি হচ্ছে, আমরা এটাকে বলছি বি এর প্রপার সাবসেট। তেমনি তোমার মনে তো কোশ্চেন আসতে পারে, স্যার আপনাকে যদি আমি দাদা বলি, তাহলে আপনি আমাকে ভাই বলবেন, যেমন এই রিলেশনটা। তেমনি স্যার এ যদি বি এর প্রপার সাবসেট হয়, তাহলে বি এর কে হবে? মনে তো এই কোশ্চেনটা আসে না, যে স্যার এ যদি বি এর প্রপার সাবসেট হয়, বি এর কে হবে? বি এর অধিসেট হবে। বির দিকে হাঁটা করা আছে, হাঁটা যার দিকে থাকবে সে বড়, যার দিকে হাঁ করা আছে সে হচ্ছে বড়। তো বিটা হবে অধিসেট বা সুপার সেট, বি হবে এর অধিসেট বা সুপার সেট। তাহলে এটাকে বলবো প্রপার সাবসেট অফ বি, বিটাকে বলবো সুপার সেট হবে। বোঝাতে পারলাম? কনফার্ম করো, বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার বুঝেছি। প্রত্যেকে হয় মাইক্রোফোন অন করো, নাহলে হাতের সেন ব্যবহার করো। ডাউট থাকলে বলো, কোথাও ডাউট থাকলে বলতে পারো। ঠিক আছে, কি কি পড়লাম এখনো পর্যন্ত, সায়ন্তন বলো তো, এখনো পর্যন্ত কি কি পড়লাম? স্যার প্রথমে পড়লাম স্যার সেট বলতে কি বুঝি, হ্যাঁ, তারপরে স্যার সেট মানে বলতে গেলে সেটের মধ্যে কি কি থাকতে হবে সেইটা, ওকে তারপরে মৌলিক সংখ্যা সম্বন্ধে কিছুটা পড়লাম, ওকে। তারপরে স্যার সেট লেখার পদ্ধতি পড়েছি, হুম, অ্যান্ড সেট সেট কি সেট লেখার দুটো পদ্ধতি পড়লাম। আর তারপরে স্যার সংখ্যা সম্বন্ধে পড়লাম, ওই বাস্তব সংখ্যা ওইসব। আর একদম। তারপরে সাবসেট, সেট, সাবসেট আর
সাবসেট আর ওই যথার্থ সেট আর অধি সেট, এই তিনটে জিনিস করে। প্রপার সাবসেট, হ্যাঁ আরেকটা স্যার অধি সেট না কি বললেন একবার বলুন? অধি সেট যেটাকে সুপার সেট বলা হয়। হ্যাঁ সুপার সেট। সুপার সেট যেটাকে অধি সেট বলা হয়, রাইট? হ্যাঁ বেশ, এবার আমরা একটা সেটের পড়বো যার নাম হচ্ছে নাল সেট। ইংলিশে নাল সেট বলে, এমটি সেট বলে, ভয়েড সেট বলে, আর বাংলাতে বলে শূন্য সেট। শূন্য সেট পড়বো। শূন্য সেট কাকে বলে? বলছে লেখার স্টাইল হবে ফাই দিয়ে, এবং এটা লিখবো এরকম ভাবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, ভিতরে কিছু দেব না। শূন্য সেটকে নোটেশন ব্যবহার করবো ফাই, যেটা সমান কি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, ভিতরে কিচ্ছু দেব না। এটাকে নাল সেট বা ফাই সেট বলে। মানে কি বলছি, যদি কোনো সেটে কোনো এলিমেন্ট না থাকে, একটা সেটে নিলাম যেখানে কোনো এলিমেন্ট নেই, তাকে আমরা বলবো নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট বা শূন্য সেট। এটা ফাই দিয়ে নোটেট করব। যদি একটা সেটে ভিতরে কিছু না থাকে, ফাঁকা। অনেক স্টুডেন্ট কি ভুল করে, তাকে বললাম নাল সেট লেখো, সেরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ফাই দিয়ে দিল, এরকম দিয়ে দিল, নাল সেট লিখতে বললাম। এটা ভুল। কেন ভুল? না, নাল সেটে ভিতরে কিছু থাকবে না, তুমি ভিতরে ফাই কেন দিচ্ছ? ফাই তো এইটাকে ফাই নাম দেওয়া হয়েছে। তো নাল সেট মানে ভিতরে কিছু থাকবে না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু থাকবে না। তাহলে নাল সেট শুধু ফাই লিখতে পারো। ধরো তোমাকে বললো নিচের কোনটা নাল সেট, চারটে অপশন দিয়ে দিল, চারটে অপশন দিয়ে বলছে নিচের কোনটা শূন্য সেট বলো। 1 নম্বর অপশন দিয়েছে ফাই, 2 নম্বর অপশন দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাই, 3 নম্বর অপশন দিয়েছে এরকম, 4 নম্বর অপশন দিয়েছে এরকম, দিয়ে বলছে বলো নিচের কোনটা কোনটা নাল সেট। তুমি কি বলবে? ডি নাম্বার। এ আর ডি। এ আর ডি। এ আর ডিটাকে নাল সেট বলবো। এটাও নাল সেট ফাই, ডিটাও নাল সেট। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? কত থেকে ক্লিয়ার তো? এবার এখানে কেমন টাইপের কোশ্চেন আসে নাল সেটের উপরে? আচ্ছা আমাকে একটা কথা বলো, ধরো আমি বললাম এ সেটটা 1 2 3, আমি কি ফাইকে সাবসেট অফ এ বলতে পারি? ইয়েস অর নো? ফাইকে সাবসেট অফ এ বলতে পারি? ইয়েস অর নো? আমি কি ফাইকে সাবসেট অফ এ বলতে পারি? স্যার মনে হয় বলতে পারি। ঠিকঠাক মনে হয় বলতে পারি, কেন? লজিক কি বলছো? কি করে স্যার, বলবো? ফাইভ ফাই তো কিছু নেই, এর তো এলিমেন্টস আছে 1 2 3। সাবসেটের ডেফিনেশন কি সেটা ভাবো, তাহলেই তুমি হ্যাঁ বুঝে যাবে। সাবসেটের মানে ডেফিনেশন কি ছিল? সাবসেটের ডেফিনেশনটা ভাবো, তাহলেই তুমি বুঝে যাবে। সাবসেটের ডেফিনেশন কি ছিল? একটা সেটের যদি সবাই আর একটা সেটের মধ্যে চলে যায়, তাহলে তাকে আমরা বলি যে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের সাবসেট, তাই তো? এবার ফাইতে তো কোনো এলিমেন্ট নেই, তো তার মানে বেসিক্যালি ফাই এর সবাই এর মধ্যে আছে। মানে যেমন ধরো এ একটা সেট আছে, আমরা যেমন ভাবি না বাড়ির মধ্যে রাতে অন্ধকারে আমরা ভাবি আরে মনে হচ্ছে না কেউ একটা হাঁটছে, এই মনে হলো পাশ দিয়ে কেউ চলে গেল, তার মানে কি আমরা ওখানে একটা কল্পনা করছি কেউ আছে। কিন্তু ফাইতে তো কোনো মেম্বার নেই, তাহলে আমি এই সেটের মধ্যে এইখানে কোনো মেম্বার নেই, ধরো এখানে কোনো মেম্বার নেই, তাহলে সেটা ফাই, তাহলে ফাই ওর মধ্যে থাকছে না। বলো, ফাইকে কি যেকোনো সেটের সাবসেট বলতে পারি না? হ্যাঁ স্যার বলতে পারি। যেহেতু ফাইতে কোনো মেম্বার নেই, সাবসেট কখন বলতে পারতাম না? কখন সাবসেট বলতে পারতাম না? যদি আমি ফাইতে একটা কাউকে পেতাম যে এতে নেই,
মন দিয়ে শুনবে, যদি ফাইতে কোনো একটা মেম্বার পেতাম যে এতে নেই, তখন সাবসেট বলতে পারতাম না। কিন্তু দেখছি যে ফাইয়ের মধ্যে এমন কোনো মেম্বার নেই যে এতে নেই, সবাই ফাইয়ের মধ্যে আছে, সবাই এর মধ্যে আছে, কারণ ফাইতে তো কেউ নেই। এইটা হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা আর কি। তাহলে আমি সাবসেট নয় কখন সেটা জানবো, যে আমি একটা সেটকে সাবসেট কখন বলতে পারবো না। যদি আমি এ সেটে দেখি কেউ আছে যে বিতে নেই, এতে কেউ আছে যে বিতে নেই, তখন আমি বলবো যে না এটা সাবসেট হতে পারে না। কিন্তু এতে যারা আছে, বিতে সবাই আছে, সাবসেট। এতে দেখলাম কোনো মেম্বারই নেই, আমি তো কম্পেয়ার করার প্রশ্নে ওঠে না, তার মানে আমি এরকম কল্পনা করতে পারি যে এতে ফাই ভিতরে আছে। এই জন্য একটা কথা আছে যে একটা ফাই সেট যে কোনো সেটের সাবসেট হয়। ফাই সেট, নাল সেট যে কোনো সেটের সাবসেট। লিখে রাখো, শূন্য সেট হলো যে কোনো সেটের উপসেট। শূন্য সেট হলো যে কোনো সেটের উপসেট। শূন্য সেট হলো যে কোনো সেটের উপসেট। লিখেছ? শূন্য সেট হলো যে কোনো সেটের উপসেট। লেখা হয়েছে? লিখেছি স্যার। ওকে, এবার আমাকে এই প্রবলেমটা বলো, নিচের কোনটা শূন্য সেট? চারটে অপশন দিলাম, নিচের কোনটা শূন্য সেট? অপশন এ, x such that x হলো স্বাভাবিক সংখ্যা, x হলো স্বাভাবিক সংখ্যা 1 less than x less than 2। মানে এই সাইনটা কি, যে x হচ্ছে ওই সমস্ত স্বাভাবিক সংখ্যা যে 1 এর থেকে বড় হবে, 2 এর থেকে ছোট হবে। b, x such that x হলো পূর্ণ সংখ্যা 1 less than x less than 2। অপশন সি। আচ্ছা, 1 less than equal to x less than equal to 2। অপশন সি, x such that x হলো বাস্তব সংখ্যা 1 less than x less than 2। অপশন ডি, x such that x হলো মূলত সংখ্যা 1 less than x less than 2। বলো তো কোনটা সঠিক হবে? নিচে কোনটা শূন্য? এরটা স্যার, এরটা। আর কেউ হবে? নিচের কোনটা শূন্য সেট? আর কোনটা হবে? শুধু এ নাকি বাকি আরো কেউ হবে? শুধু এ নাকি আরো বাকি কেউ হবে? রিপ্লাই করো। স্যার এরটাই মনে হচ্ছে শুধু। একটাই শুধু হবে, বাকিরা? বুঝতে না পারলে বলবে কিন্তু। 1 থেকে 2 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কি আছে বলো? 1 থেকে 2 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কি আছে কেউ? না। বলো বলো দিবাকর, 1 আর 2 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা মানে কাউন্টিং নাম্বার। 1 এর পরের স্বাভাবিক সংখ্যা কি হয়? এইটা মানে না, কি? নেই। এইটা মানে এখানে 1 এইখানে 2 এর ভিতরে জায়গাটা। তো এই 1 আর 2 এর ভিতরে কেউ স্বাভাবিক সংখ্যা আছে? বলো, না, আছে 2 কি? এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই তো, 1 আর 2। নেই তো। মানে নেই মানে এটা অ্যাকচুয়ালি ফাই না, এটাই তো নাল সেট। এটাই তো নাল সেট। কি গো বলো? আচ্ছা, অপশন বি তে যেটা দেওয়া আছে সেটা মানে কি হবে? এটা তো বিল্ডার ফর্মে লিখেছি, এটাকে রোস্টার ফর্মে লিখলে কেমন হবে? বিল্ডার ফর্মে লিখেছি, রোস্টার ফর্মে লিখলে কেমন হবে? স্যার 1 আর 2 থাকবে। 1 আর 2 থাকবে, কারণ পূর্ণ সংখ্যা 1 2। 1 থেকে 2 এর মধ্যে বলছে, তো 1 থেকে 2 এর মধ্যে আর কোনো পূর্ণ সংখ্যা নেই, শুধু 1 2 আছে, লিখে ফেললাম। বাস্তব সংখ্যা হলে তো এর ভিতরে সব, মানে 1.1 1.01 1.02 প্রচুর নাম্বার আছে 1 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা। 1 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা, মূলত সংখ্যা প্রচুর আছে। ওগুলো কিন্তু আর ফাই হচ্ছে না, শূন্য সেট হচ্ছে না। তাহলে এখানে একমাত্র অপশন এটা হচ্ছে শূন্য সেট।
এটুকু বুঝেছো কিনা কনফার্ম করো তো। এইটুকু বুঝেছো প্রত্যেকে? নাম্বার সিস্টেমটা ভালো করে পড়তে হবে। দরকার পড়লে ওই আগের যে নাম্বার সিস্টেমের ভিডিওটা দিয়েছি সেটা একবার ভালো করে দেখবে, আজকের ক্লাসটা দেখবে, দিয়ে নাম্বার সিস্টেম খুব ভালো করে জানতে হবে, তবে কি ইজি হয়ে যাবে ব্যাপার। অঙ্ক সব নাম্বার সিস্টেমের উপর বেস করে থাকবে, নাম্বার সিস্টেম খুব ভালো করে জানতে হবে। আমরা নেক্সট একটা ডেফিনেশন পড়বো, যাকে একপদী সেট বা ইংলিশে সিঙ্গেলটন সেট বলে। একপদী সেট বা ইংলিশে সিঙ্গেলটন সেট বলে। সিঙ্গেলটন সেট বলে বা একপদী সেট বলে। এটা কি বলছে? একটা সেটে যদি শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে, একটা সেটের মধ্যে যদি শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে, তাকে সিঙ্গেলটন সেট বা একপদী সেট বলে। সিঙ্গেলটন সেট বা একপদী সেট কাকে বলে? যদি কোনো সেটের মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে, তাকে আমরা সিঙ্গেলটন সেট বা একপদী সেট বলবো। বুঝলে কিনা বলো? বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। তো এটা হয়ে যাবে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। তোমাকে বলছি, আমি একটা সেট দিলাম তোমাকে, ধরো এই একটা সেট দিলাম, সেটের মধ্যে 1 2 3 আছে। তুমি আমাকে এখান থেকে কতগুলো সাবসেট বানাতে পারবে, মানে এই সেটের সাবসেট হবে, এবং তুমি কি কি বানাতে পারবে বলো তো আমাকে। এই সেটের একটা করে সাবসেট লিখে আমাকে বলো, বলো কে বলবে? এই সেটের সাবসেট, এরকম একটা এ সেট দিয়েছি, তার মধ্যে 1 2 3 আছে, আমি এর একটা এর সাবসেট কি কি পাবো সেটা লিখতে বলছি। মতলব ফাই তো যে কোনো সেটের সাবসেট, নিজে নিজের সাবসেট, এই দুটো তো হয়ে গেল। ফাই যে কোনো সেটের সাবসেট হয়, নিজে নিজের সাবসেট হয়, এই দুটো হয়ে গেল। বাকিগুলো বলো, কে বলবে? কে বলবে? কবিরুল বলো। 1 আর 2 একটা সাবসেট হবে। আগে ছোটগুলো বলো, একটা একটা এলিমেন্ট নিয়ে। এক হবে শুধু, 2 হবে, একা বানাবে, 3 হবে হবে, তো? 3 একা বানাবে, তারপর তারপরে 1 2 1 2 2 3 1 3 1 2 1 3 আর 2 2 3। 3 হয়ে গেছে, কমপ্লিট। আর কেউ হবে? হ্যাঁ। দেখো 2,3 লেখা 3,2 লেখা একই সেটের ক্ষেত্রে, 2,3 লেখা 3,2 লেখা একই ব্যাপার। কটা হলো বলো তো? কটা হলো? বলো বলো বলো। 6টা হলো, 6টা। কটা নয়, আগে আরো দুটো আছে, ফাইয়ারে ও 8টি। 8টা হলো। তাহলে এখান থেকে কি শিখলাম? একটা সেটে যদি 3টে পদ থাকে, এ সেটে কটা মেম্বার আছে? এ সেটে কটা মেম্বার আছে বলো বলো। এ সেটে কটা 3টে। মেম্বার? 3টে। তাকে লিখবো নাম্বার অফ এ। লেখার স্টাইলটা দেখো, নাম্বার অফ এ, এন অফ এ, নাম্বার অফ এ ইকুয়াল টু 3। একটা সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, তাহলে তার যত সাবসেট বানানো যাবে, সেকে কতগুলো সাবসেট বানানো যাবে? 2 টু দি পাওয়ার কিউব, 8খানা। একটা সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, তার সাবসেট বানানো যাবে 2 টু দি পাওয়ার কিউব, 8খানা। তাহলে বলো তো, একটা সেটে যদি 4টে এলিমেন্ট থাকে, কতগুলো সাবসেট বানানো যাবে? 16টা। 16টা, 2 টু দি পাওয়ার 4। একটা সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, তার সাবসেট বানানো যাবে 2 টু দি পাওয়ার কিউব, 8টা। একটা সেটে যদি 4টে এলিমেন্ট থাকে, তাহলে তার কতগুলো সাবসেট বানানো যাবে বলো? 2 টু দি পাওয়ার 4 বা 16টা। তাহলে একটা সেটে যদি n সংখ্যক মেম্বার থাকে, কতগুলো সাবসেট বানানো যাবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। 2 টু দি পাওয়ার n সংখ্যক। লিখে রাখো,
একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে, একটি সেটে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে মোট 2n সাবসেট বানানো যাবে, বা উপসেট বলতে পারো, 2n উপসেট। এই পর্যন্ত বুঝলে কিনা কনফার্ম করো। এই পর্যন্ত বুঝলে কিনা কনফার্ম করো। প্রত্যেকে হাতের সেন ব্যবহার করো, নাহলে মাইক্রোফোন অন করে বলো। একটা সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, সাবসেট বানানো যাবে 2n। একটা সেটে যদি n সংখ্যক মেম্বার থাকে, তাহলে সাবসেট বানানো যাবে 2n। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, নানা রকম এন্ট্রান্স এক্সামে আসে। ক্লিয়ার হয়ে গেছে? স্টার করে রাখো। এবার আমাকে বলো তো, এখানে তুমি যতগুলো সাবসেট লিখেছো, মানে উপসেট লিখেছো, এর মধ্যে যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কটা আছে? যথার্থ উপসেট ছেড়ে দেবো, আর 10 মিনিট ক্লাস নেবে। যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কটা আছে বলো? একটাও নেই। ভালো করে ভেবে বলো, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কারা? এই সেটের যথার্থ উপসেট কারা? যথার্থ উপসেটের ডেফিনিশন, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। দাঁড়ান এক মিনিট। এই সেটের যথার্থ উপসেট কারা? ছটা তো ছটা ছটা 7টা আছে মনে হয় স্যার, 7টা। যথার্থ উপসেটের ডেফিনিশন কি ছিল? প্রপার সাবসেটের ডেফিনিশন কি ছিল বলো? ওই সেটে সকল মানে এলিমেন্ট থাকবে, তার সাথে অন্তত একটি এক্সট্রা এলিমেন্ট থাকবে। তার মানে সোজা কথা, দুটো কেস সমান হবে না। দুটো সেট সমান বাদ দিয়ে আর বাকি সব ভিতরে যত সাবসেট আছে সব হবে, তাই না? সবসময় এ সেটে বেশি মেম্বার থাকতে হবে। তো তুমি দেখো, তুমি যে 8টা বানিয়েছো, তার মধ্যে এ সেটে সবসময় বেশি আছে কাদের ক্ষেত্রে? হাই সেটের থেকে বেশি আছে এ সেটে। 1 দিয়ে যে সেটটা বানিয়েছো তার থেকেও বেশি আছে, 2 দিয়ে যেটা বানিয়েছো তার থেকেও এ সেটে বেশি, 3 যেটা বানিয়েছো তার থেকেও বেশি। তাহলে কোনটা শুধু সমান হয়ে যাচ্ছে বলো? এ সেট সমান হয়ে যাচ্ছে, শুধু এ সেট নিজে নিজের সাথে সমান হয়ে যায়, বাকি সবগুলো তার ভিতরে চলে যাচ্ছে না? রিপ্লাই করো, বাকি সবগুলো ভিতরে চলে যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার। শুধুমাত্র সমান কেসটা বাদ দিয়ে বাকি সব কটা। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আছে যে একটা সেটে 3টে পদ আছে, একটা সেটে 3টে পদ আছে, ওখানে তুমি কতগুলো যথার্থ উপসেট পাবে, তুমি কি বলবে? 7টি। 7টি। কি করে পেলাম? যত বেরিয়েছিল তার থেকে 1 কম, যেহেতু ওই সমান কেসটা বাদ যাবে, তাহলে যত বেরিয়েছিল তার থেকে 1 কম। তাহলে যদি বলে একটা সেটে n সংখ্যক পদ আছে, কতগুলো পাবে, তুমি কি বলবে? 2n-1। 2n, সেখান থেকে 1 বাদ দিয়ে দেবো, 2n থেকে 1 বাদ দিয়ে দেবো। কতগুলো যথার্থ উপসেট পাবো না? 2n-1। 2n খানা হচ্ছে মোট উপসেট পাবো, সেখান থেকে সমান কেসটা বাদ দিয়ে দেবো, তাই একটা উপসেট বাদ দিয়ে দেবো। তাই 2n-1 হবে যথার্থ উপসেটের সংখ্যা। আমি বোঝাতে পারলাম কি পারলাম? সবাই রিপ্লাই করো। একটা সেটে যদি 5টা এলিমেন্ট থাকে, একটা সেটে যদি 5টা পদ থাকে, কতগুলো উপসেট হবে আর কতগুলো যথার্থ উপসেট হবে বলো? একটা সেটে যদি 5টা পদ থাকে, কতগুলো উপসেট হবে, কতগুলো যথার্থ উপসেট হবে বলো? সবাই রিপ্লাই করো। একটা সেটে যদি 5টা পদ থাকে, তাহলে কতগুলো উপসেট হবে, কতগুলো যথার্থ উপসেট হবে? একটা সেটের মধ্যে 5টা মেম্বার আছে, কটা উপসেট হবে? কে বলবে? কবিরুল, কবিরুল বলো। একটা সেটে 5টা পদ আছে, কতগুলো উপসেট হবে? উপসেট 32টি হবে।
32টা 2 টু দি পাওয়ার 5, তাই তো? হ্যাঁ যথার্থ উপসেট কটা হবে দিবাকর? যথার্থ উপসেট কটা হবে? আমি ছিলাম না, ইয়াটা কেটে গেছে, ইন্টারনেট সুইচ অফ হয়ে গেছে মোবাইল, তো আজকে সুপ্রিম কোর্টে। ভালো করে শোনো, এক হচ্ছে রিচার্জ ঠিক করে রাখবে, 2 হচ্ছে নেট যেমন থাকবে তেমনি ফোন চার্জ করে রাখবে। সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস, ক্লাস কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? ক্লাস কিন্তু ভালো করে করতে হবে। যেটা বুঝতে পারবে না তুমি বলো, আমি 1000 বার বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝে হ্যাঁ বলবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নেট রিচার্জ রাখবে, আর হচ্ছে মোবাইল চার্জ করে রাখবে, কারোর ফোন এলে ধরবে না। শেখ রফিকুল বলো, শেখ রফিকুলাম বলো, যথার্থ উপসেট কটা হবে? রিপ্লাই না দিলে আমি বের করে দেবো। শুধু আমি বলে যাব, তুমি শুধু এমনি এমনি হ্যাঁ বলবে, ও চলবে না, সিরিয়াস হতে হবে। যথার্থ উপসেট কটা হবে? মেসেজ বক্সে আনসারও দিতে পারো। তোমার যদি মাইক্রোফোনে কোনো কারণে প্রবলেম হয়, 3টে ডটে ক্লিক করবে, মেসেজ বক্সে গিয়ে আনসার দেবে, কিন্তু আনসার দিতে হবে। যাকে জিজ্ঞাসা করবো আনসার দিতে হবে। পূর্ণা আনসার দাও, উপসেট কটা হবে? যথার্থ উপসেট কটা হবে? সায়ন্তন তোমার কত হচ্ছে বলো, উপসেট কটা, যথার্থ উপসেট কটা? স্যার আর একবার কোশ্চেনটা বলবেন, আমি একটা তখন সেটে- থাকি না। একটা সেটে 5টা পদ আছে, 5টা এলিমেন্ট আছে, ঠিক আছে? বলছে কটা উপসেট হবে, কটা যথার্থ উপসেট হবে। তুমি কতগুলো উপসেট বানাতে পারবে, কতগুলো যথার্থ উপসেট? স্যার উপসেট হবে স্যার 2 টু দি পাওয়ার 5 মানে 32টা, ওকে, আর যথার্থ উপসেট হবে 31টা। 31টা। বাকিরা? ও বললো 32 আর 31, প্রথমটা বললো 32, দ্বিতীয়টা বললো 31। বাকিরা কি বলছে বলো? বাকিরা সিরিয়াস হতে হবে কিন্তু, নাহলে হবে না। উপসেট বলছে 32টা 2 টু দি পাওয়ার 5 বলছে, আর যথার্থ উপসেট বলছে 2 টু দি পাওয়ার 5 - 1। দুটো কথা শুধু মাথায় রেখে দেবো। উপসেটের সময় 2 টু দি পাওয়ার n ফর্মুলা, n যতগুলো পদ থাকবে n এর জায়গায় বসিয়ে দেবো। আর যথার্থ উপসেট মানে 2 টু দি পাওয়ার n - 1, n এর মানটা বসিয়ে -1 করে দেবো, দিলেই হয়ে গেল। আর কিছু না, শুধু দুটো জিনিস, 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n - 1। n এর মান 5 হলে ওখানে বসিয়ে দাও। 2 টু দি পাওয়ার n মানে কি জানো? 2 ইন্টু 5 নয় কিন্তু, 2 টু দি পাওয়ার n মানে 2 ইন্টু 5 নয়, 5টা 2 এর গুণফল, 5টা 2 এর গুণফল। 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2 এর গুণফল। তো 5টা 2, 2 দুনে 4, দুনে 8, দুনে 16, দুনে 32, আর সেখান থেকে 1 কম মানে 31। তাহলে উপসেটের সংখ্যা হবে 32, যথার্থ উপসেটের সংখ্যা হবে 31। তোমাদের পড়া আজকে এই পর্যন্ত থাকবে। ভালো করে পড়বে, আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো থেকে একটু একটু করে চেষ্টা করবে, যা পারো এমসিকিউ গুলো করার চেষ্টা করবে। আমি নেক্সট দিন প্রথমে তোমাকে কিছু কোশ্চেন করতে দেব, প্রথমে তোমাকে 5টা কোশ্চেন আমি করতে দেব, আগে সেগুলো করে আনসার দেবে, তারপর পড়া শুরু করবে। বুঝেছো? পর থেকে ভালো করে পড়বে। বুঝলাম। আর একটা কথা বলে নিই, এই সপ্তাহটা আমরা 2 দিনই সেটটা পড়বো, কারণ এটা হচ্ছে পরের সপ্তাহে আরো কিছু জন ঢুকবে, যাতে অন্যদের সমস্যা না হয়, তাই আমরা এই সপ্তাহটায় এইটাই পড়বো। মানে এই সপ্তাহটা সেটটা 2টো ক্লাসে পড়বো, পরের সপ্তাহ থেকে একদিন সেট পড়বো আর একদিন অ্যালজেব্রা পড়বো, মানে 2 দিন 2টো টপিক পড়বো আলাদা আলাদা। আর যদি তোমাদের কোনো বন্ধু পড়তে চায়, ইমিডিয়েটলি জয়েন করতে বলো, এরপরে আর কিন্তু হবে না। এখনই যা নিয়ে নেবো মে মাসের পরে জুনে গিয়ে আর কাউকে নেবো না। তাই যদি মনে হয় কেউ জয়েন করবে, ইমিডিয়েটলি তাড়াতাড়ি জয়েন করতে হবে। প্রত্যেকের ক্লাস কেমন লেগেছে একটু জানো, ক্লাস কেমন লাগলো? সায়ন্তন? হ্যাঁ স্যার ভালো, খুবই ভালো লেগেছে। নেক্সট বললাম, কবিরুল কেমন লাগলো? ভালো লেগেছে অনেকটা। ডিটেলসে পড়তে হবে কিন্তু, দেখবে অঙ্ক খুব ভালো লাগবে, খুব ভালো সাবজেক্ট, তুমি এটার প্রতি আলাদা রকম ভাবে টান পড়ে যাবে, ঠিক আছে? শুধু ডিটেলসে পড়াশোনা করতে হবে, ভালো করে বুঝতে হবে প্রতিটা জায়গা, প্রত্যেকটা লাইনে কারণ খুঁজতে হবে, এটা কেন হয়, তাহলে দেখবে খুব সুন্দর হবে, ভালো লাগবে, ঠিক আছে? ভালো করে মন দিয়ে পড়ো, রেগুলারের কাজটা রেগুলার করবে, দেখবে তোমার কোনো চিন্তা নেই, এই সাবজেক্টটা তোমার কাছে জল ভাত মনে হবে, কিচ্ছু ব্যাপার নাই। মানে নাম্বার পাওয়ার জন্য তোমাকে বেশি মাথার উপর চাপ দিতে হবে না, এমনি পরীক্ষা হলে হাসতে হাসতে যাবে, আরামসে নাম্বার তুলে নিয়েছে, যদি বুঝে সুন্দর করে করো, ঠিক আছে? বাকিদের দিবাকর কেমন লাগলো? তুমি তো মাঝে মাঝে লেফট ভালো
একটু ভালো করে সিরিয়াসলি পড়ো, ঠিক আছে? যেখানে বুঝতে পারবে না মন খুলে বলবে, কোনো সমস্যা নেই। যে স্যার আমি বুঝতে পারলাম না, অন্য কেউ কি ভাববে, এগুলো কিছু যায় আসে না। তুমি আমাকে বলবে, আমি আবার বলবো। রেকর্ডিং ক্লাস দিচ্ছি, সেটাকে তুমি চালিয়ে আবার দেখবে, দেখে কোথাও ডাউট হলে পরের দিন বলবে। কিন্তু ক্লাসে পড়া দিতে হবে, পরের দিন আমি যখন 5টা কোশ্চেন করতে দেবো যেন পারো, নাহলে আমার পড়িয়ে লাভ হলো। বুঝেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ বুঝলাম, ওকে, ভালো লাগলো। ঠিক আছে। পূর্ণা, পূর্ণা রিপ্লাই পাচ্ছি না কিন্তু আমি। তুমি কিন্তু মাইক্রোফোন ঠিক করো, কথা বলতে হবে। এমনি চুপচাপ থাকলে আমি ক্লাসে রাখবো না কিন্তু। মাইক্রোফোন ঠিক করো। ওকে, বাকি সবার ঠিক আছে তো? চলো তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার।